আসসালামু আলাইকুম। লজিক্যাল পক্ষ থেকে তোমাদের সবাই স্বাগতম। এখন আমরা 2023 সালে বিভিন্ন বোর্ডে ভেক্টর অধ্যায় থেকে আসা যে আমাদের এমসিগুলো ছিল, এই এমসিগুলোর পরিপূর্ণ সমাধান কনসেপ্ট সহ আমরা করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা বেশি কথা না বলি, আমরা প্রথম এক্সাম্পলটা দেখতে পাচ্ছি। প্রথম এক্সাম্পলে বলতেছিল যে আমাদের এই ভেক্টর এবং বি ভেক্টরের মান সমান হলে, এবং সেই মানটা হচ্ছে আমাদের 3 একক, এবং এদের মধ্যবর্তী কোণ থিটা হলে এ ক্রস বি এর মান কতটুকু হবে এটা বের করতে হবে। এটা খুবই একটা সিম্পল কোশ্চেন। এটা সমাধান করতে হয়তো 3 সেকেন্ড না লাগারই কথা, চোখে দেখা মাত্র সলভ হবে। তো তোমরা প্রথমে করবা কি, তোমাদের সবার জানা আছে এ ক্রস বি মানেটা হচ্ছে আমাদের কি এ বি সাইন থিটা, তার সঙ্গে একটা ইটা ক্যাপ থাকবে। জাস্ট এটা ছিল ভেক্টরের ক্রস গুণন, ঠিক আছে। এখন আমি যদি এখান থেকে এ ক্রস বি এর মান বের করতে চাই, তার মানে মডুলাস অফ এ ক্রস বি ইজ ইকুয়াল টু হবে আমাদের কি হবে ভাই, এটা যেটা হবে সেটা হচ্ছে তোমাদের সবার জানা আছে, যেটা হবে এ বি সাইন থিটা। শুধুমাত্র কেন এটা থাকলো না, কারণ একটাই, যে এ ক্রস বি এইখান থেকে এতটুকু দ্বারা বোঝাইছিল জাস্ট মানটা, এটা দ্বারা বোঝাইছিল আমাদের দিকটা, যাকে আমরা বলছিলাম একক ভেক্টর, ঠিক আছে। এখন তুমি যেহেতু এখানে মডুলাস দিছো, তাহলে এখানে পুরোটা উপর মডুলাস দিতে হবে। এখানে এবি সাইন থিটাকে মডুলাস দেওয়া যে কথা, না দেওয়া কি কথা, কারণ এটা দ্বারা মানই বোঝাচ্ছে। এখন এটাকে যদি আমি মডুলাস দেই, তাহলে পাচ্ছি আমি এটার মডুলাস মানে 1, আর 1 ইন্টু এইটা মানে ওইটাই থাকতেছে, ঠিক আছে, কোনো পরিবর্তন নেই। যার ফলে আমরা বলতেছি এক মডুলাস অফ এ ক্রস বি মানে এইটা, আর শুধু মডুলাস ছাড়া নর্মাল ক্রস গুণফলটা হচ্ছে আমাদের এইটা। বিষয়টা যাতে আমরা একটু মাথায় রাখি। তাহলে এখান থেকে আমাদের এর মান বলতেছে 3, বির মান বলতেছে 3, আর থিটার মানটা থিটাই বলছে, তার মানে এখান থেকে আসে আমাদের 9 ইন্টু সাইন ইন্টু থিটা। তাহলে এখানে অপশনে যেটা ছিল আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের ওই 1 নম্বর প্রশ্নের, সেটা হচ্ছে আমাদের খ নম্বরটা। দেখো খ নম্বরে সঠিক অপশনটা দেওয়া আছে। হ্যাঁ, তো এরপর আমাদের 2 নম্বর এক্সাম্পলে চলে আসি। 2 নম্বর এক্সাম্পল কি বলতেছিল, 2 নম্বর এক্সাম্পল বলতেছে যে ও এ বিসি ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে হবে, এবং এখানে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে। তো তোমাদের জ্ঞাতার্থে আমি কিছু কথা বলে রাখি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যখন তুমি ম্যাথগুলো পাবা, এটা রেয়ার কেসে দেওয়া হয়, বাট যদি কখনো দেওয়া হয় সেক্ষেত্রে তুমি একটা কাজ করবা, পটাপট একটা ঘনক অঙ্কন করে নিবা, পটাপট একটা ঘনক অঙ্কন করে নিবা। কি বলছি কথাটা, যে দমাদম একটা ঘনক তুমি যদি প্রয়োগ করতে পারো, তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো টাইপের ম্যাথ দেওয়া থাক তুমি অনায়াসে করতে পারবা। তাহলে পটাপট একটা ঘনক অঙ্কন করে নিলাম, এই সেই ঘনকটা আমাদের অঙ্কন করে নিলাম। করার পর তুমি বললা এটা হচ্ছে আমাদের মূলবিন্দু 0,0,0, ঠিক আছে, এবং এটাকে বললাম আমি ও বিন্দু। এখন তোমার সব অন্তত এটা জানা আছে যে মূলবিন্দুর সাপেক্ষে এই একটা পয়েন্ট, যে পয়েন্টটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক পয়েন্টকে নির্দেশ করে। বাদ বাকি যতগুলো পয়েন্ট আছে সবগুলো হচ্ছে একমাত্রিক, নতুবা কয়মাত্রিক বলতো দ্বিমাত্রিক। তুমি জাস্টিফাই করতে পারো ভাই এই পয়েন্টটা মূলবিন্দুর সাপেক্ষে এই পয়েন্ট আসার জন্য তুমি কয়টা দিকে আসবা, যে কোনো একটা দিকে যাও না কেন, দেখো তুমি কয়মাত্রিক স্থানাঙ্ক পাও। তাহলে ওই পয়েন্টে যাওয়ার জন্য যাওয়া লাগতেছে এখান থেকে এটা একমাত্রিক, দেন এখান থেকে এটা দ্বিমাত্রিক হয়ে গেছে। বাট মূলবিন্দুর সাপেক্ষে এই পয়েন্টে যাওয়ার জন্য তোমাকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অবলম্বন করতে হবে। তার মানে একই সঙ্গে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ বড় তোমাকে গমন করতে হবে। দেখো এখান থেকে এই পাশে গেলে এক্স, দেন ওয়াই, দেন এটা হচ্ছে আমাদের জেড। যদি আমরা এটাকে এক্স ওয়াই আর বাদ বাকিটাকে আমরা জেড বলি, এটা হচ্ছে কথা। তাহলে মূলবিন্দুর এই ওই পয়েন্টের সাপেক্ষে এই সেই একটা পয়েন্ট, যে পয়েন্টটা আমাদের একই সঙ্গে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকে রিপ্রেজেন্ট করতেছে। এখন সপ্তমতে তোমাকে প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে দেখো তুমি এখানে বলে দেওয়া আছে যে আমাদের এখানে যে মূলবিন্দুর ঠিক উপর দিক বরাবর এই পয়েন্টটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, ওকে। আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক পয়েন্ট দেওয়া আছে বি পয়েন্ট। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যেহেতু আমাদের এটা হবে বি পয়েন্ট, স্থানাঙ্ক হবে আমাদের 1,1, কত বলো তোমাদের 2। তার মানে এক্সের মান 1, ওয়াইয়ের মান 1, আবার জেড অক্ষের মান হচ্ছে আমাদের 2, ওকে ফাইন। এরপর তুমি একটু আসো, ঠিক ওই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার নিচের দিকে দেওয়া আছে আমাদের এ পয়েন্ট, তাই কিনা দেখো তো, হ্যাঁ এই পয়েন্ট দেওয়া আছে। আর বলা আছে এই দিক বরাবর রিপ্রেজেন্ট করা হচ্ছে আমাদের ওয়াই অক্ষকে, এই দিক বরাবর রিপ্রেজেন্ট করতেছে তারা জেড অক্ষকে, আর এই দিক বরাবর রিপ্রেজেন্ট করতেছে তারা কোন অক্ষকে বলতো, এক্স অক্ষকে। কোনো সমস্যা নেই। এবার কোশ্চেনে করতেছিল যে ও এ বি সি, খেয়াল করে দেখো ও এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু হবে এটা আমাকে বের করতে হবে। হ্যাঁ, ও এ বি সির ক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু হবে, ও এ বি সির কি বলতো আমাদের এরিয়াটা কতটুকু হবে, এই এরিয়াটা আমাকে বের করতে হবে। কীভাবে বের করবো দেখো তো, খেয়াল করে দেখো তো, ও এ বি সি, তাহলে ও এস আসছে, ও এ মানে কি আমাদের এইটা না, খেয়াল করে দেখো ডট ডট দিয়ে দিলাম, এইটা হচ্ছে আমাদের দেখো খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের ও এ, আর এটা হচ্ছে আমাদের ও এ, এই যে বি সি মানে হচ্ছে আমাদের এইটা। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো, এখানে ও এ বি সি মিলে আমি এটা কি আয়তক্ষেত্র পাচ্ছি না, আয়ত না সামুদ্রিক, একটা সামুদ্রিক পাচ্ছি। দেখো স্পষ্ট দেখা যাচ্ছে সামুদ্রিক পাচ্ছি। তাহলে একটা কাজ করি, এই সামুদ্রিকের এই বাহুটা বের করি, আর সামুদ্রিকের এই বাহুটা বের করি। এই দুই বাহু বের করতে পারলেই আমি বুঝতে পারতেছি সামুদ্রিকের বাহু দ্বারা নির্দেশিত ক্ষেত্রফল যত হবে সেটা হচ্ছে আমাদের ও এ বি সি এর ক্ষেত্রফল। তার শেষ কথা বোঝাইতে পারছি? হ্যাঁ। এখন তোমরা আমাকে বলো ও এ যে ভেক্টরটা পাবো, আমি এখানে ও এ ভেক্টরটা কতটুকু পাবো, এই ও এ এই ভেক্টরটা কতটুকু পাবো? ভাই এই বাহুটা মানে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা পরস্পর একই ভেক্টর। কেন? এর মানও সমান, আবার দিকটা হচ্ছে পরস্পর সমান্তরাল। আর ভাই একটা সামুদ্রিকের বিপদ বাহু পরস্পর কেমন হয়, সমান এবং সমান্তরাল হয়, ব্যাপারটা এরকমটা।
বলো ওয়ে ভেক্টরটা কত হবে আর এখানে এবি ভেক্টরটা কত হবে। ওয়ে ভেক্টর আর এবি ভেক্টর পাইলেই আমি কিন্তু সামুদ্রিকের বাহু নির্দেশ করে ক্ষেত্রফল বের করতে পারলে এটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। বলো নর্মালি বলো একটু ভালোভাবে বলো, এখান থেকে এখানে আসলে এটা কোন অক্ষ বরাবর যাওয়া হবে, ওরা বলছে ডিক্লেয়ার করছে কিন্তু এটা হচ্ছে আমাদের কি অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর মান কত 1, 1 বলতে শুধু আই ক্যাপ। এখান থেকে এখানে গেলে ভাই এখান থেকে এইটা ওয়ে পাওয়ার জন্য ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করবা, এখান থেকে এখানে যাবা, দেন এখান থেকে এখানে যাবা। তাহলে এই ত্রিভুজের এই দুটো হচ্ছে নর্মাল বাহু আর এটা কি নির্দেশ করতেছে, অতিভুজটাকে নির্দেশ করতেছে। অতিভুজ বলতে তোমাদের লব্ধি নির্দেশ করতেছে কাদের, এদের আর এদের। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, এটা হচ্ছে আমাদের কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। এটা কত 1, 1 বলতে কি ক্যাপ, জে ক্যাপ। তাহলে আমাদের ত্রিভুজ সূত্র অনুসারে ওয়ে কতটুকু হবে, ওয়েটা হবে আমাদের আই ক্যাপ প্লাস কি বলো তোমাদের জে ক্যাপ। কাজ শেষ, ওয়ে ভেক্টর পেয়ে গেছি। এবার লাগবে কি এবি ভেক্টরটা। আচ্ছা ভাই বলো তো আমাদের এবি ভেক্টরটা কতটুকু হয়, এ থেকে বি কোন অক্ষ বরাবর যাচ্ছে, এটা যাচ্ছে জেড অক্ষ বরাবর। জেড অক্ষ বরাবর কতটুকু 2, 2 বলতে আমাদের এখানে 2 হবে, 2 ইন্টু কি কত হবে বলতো কে হবে। দেখো আমি ওয়ে ভেক্টর পাইছি, এবি ভেক্টর পাইছি। তাহলে ওয়ে আর এবিটা একটা সামুদ্রিকের কি নির্দেশ করতেছে ভাই, অবশ্যই বাহু নির্দেশ করতেছে। তাহলে সামুদ্রিকের বাহু নির্দেশ করে ক্ষেত্রফল কতটুকু ছিল বলো, বাহু নির্দেশ করে ক্ষেত্রফল ছিল আমাদের মডুলাস অফ ওই দুটো ভেক্টরের কি গুণফল বলতো, ক্রস গুণফল। তাহলে মডুলাস অফ ওই দুটো ভেক্টর বলতে ওয়ে ভেক্টর ক্রস কি বলতো আমাদের এবি ভেক্টর। আর যদি কর্ণ নির্দেশ করতো, সামুদ্রিকের কর্ণ নির্দেশ করে ক্ষেত্রফল, সেক্ষেত্রে আমাদের হাফ ইন্টু মডুলাস অফ ওই দুই কর্ণের কি বলতো ভেক্টর গুণফলের মান এইটা। তাহলে এখান থেকে দেখি তো কী আসে আমাদের, এখানে মডুলাসটা দেওয়াই থাকে, এখানে কোনো সমস্যা নাই। এবার ওয়েটা কতটুকু আমাদের, ওয়ে বলতে হচ্ছে আমাদের এইটা বলতে আই প্লাস জে এর সঙ্গে হবে কি ক্রস, এই ক্রস সেই ক্রস এবি বলতে আমাদের 2k, এই যে 2 ইন্টু কে। কাজ শেষ। এর পরের লাইনে তুমি আসো, পরের লাইনে বলবো মডুলাস তো এরকমই থাক, মডুলাসটা আমাদের ওই রকমই থাক, কোনো সমস্যা নাই। এবার বলো এর সঙ্গে এর গুণ করলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো না যে আমাদের 2 ইন্টু কী লিখবো আমরা, আই ক্রস কে, তাই কি না, হ্যাঁ আই ক্রস কে। মাঝখানে কি আছে প্লাস, সেই প্লাস। এখানে 2 ইন্টু কী হবে আমাদের জে ক্রস কি বলো আমাদের কে, এই তো জে ক্রস কে গেল। এখন তুমি আমাকে বলো এটা কীভাবে বের করবো, আমরা এটা বের করছিলাম ক্রস গুণফল ব্যাপারটা বের করছিলাম এইভাবে, ঠিক আছে। বেসিকটা কিন্তু এভাবে না, বেসিক্যালি হ্যাঁ জাস্ট মাথায় রাখার জন্য এইভাবে বের করি আমরা। এখানে দিব আমরা আই ক্যাপকে, এখানে জে ক্যাপকে, এখানে কি বলতো কে ক্যাপকে। তাহলে খেয়াল করে দেখো তো, এখানে আমরা বলছিলাম যে আমাদের অ্যারোসাইন যেদিকে আছে সেদিকে গেলে পরে যে কোনো দুটার ক্রস বাদ বাকিটা হবে আমাদের অ্যান্সার। অ্যারোসাইন যেদিকে আছে সেদিকে গেলে, আর অ্যারোসাইনের বিপরীত দিকে গেলে কী হবে, যে কোনো দুটার ক্রস বাদ বাকিটা কী হবে, ওইটা অ্যান্সার হবে, বাট এক্ষেত্রে কী হবে মাইনাস হবে বিপরীত দিকে গেলে। তাহলে বলো এখানে কি আছে আমাদের আই ক্রস কে, এই দেখো আই ক্রস কে উল্টো পাশে আসতেছি না, অ্যারোসাইন যেদিকে সেদিকে না গিয়ে উল্টো পাশে আসতেছি, যার ফলে অ্যান্সার হবে আমাদের জে, বাট কেমন যে মাইনাস জে। তাহলে এখানে হবে মডুলাস অফ -2 ইন্টু জে, 2 থাকলে সেই 2, আর এটা মানে হচ্ছে -2 জে, আর মাঝখানে প্লাস আছে সেই +2 ইন্টু জে ক্রস কে মানে কত, জে ক্রস কে অ্যারোসাইন যেদিকে সেদিকে যাচ্ছি বিধায় আমাদের এখানে কি আসতেছে প্লাস আই কে আসবে, এইটা হচ্ছে আমাদের সেইটা, এই তো। তাহলে এখান থেকে আমাদের আসবে কি আসবে বলতে এবার এটার মান লাগবে। আচ্ছা মডুলাসকে উঠাই দিলে তাহলে কী হবে আমাদের ভেক্টরের মানটা বের করতে হবে, তার মানে আন্ডার রুট অফ আই এর শক যা হবে তার উপর স্কোয়ার, তার মানে যে শক যা হবে তার উপর স্কোয়ার, প্রথমে এটার উপর স্কোয়ার। তাহলে যে শক হচ্ছে আমাদের -2 তার উপর স্কোয়ার প্লাস আই এর শক যা থাকবে তার উপর স্কোয়ার বলতে 2 এর উপর স্কোয়ার। তাহলে অ্যান্সার আসে আমাদের কত বলতো আন্ডার রুট অফ 8 মানে হচ্ছে আমাদের 4 গুণ 2, তাহলে এখান থেকে আসে আমাদের 2 রুট কত বলতো 2, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এখানে সঠিক সমাধান যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কত নম্বর বলতো এবার, এটা হচ্ছে খ নম্বর না গ নম্বর, দেখো তো এটা হচ্ছে ঘ নম্বরটা 2 রুট 2। তাহলে 2 এর সঠিক সমাধান হবে আমাদের 2 রুট 2, দ্যাট ইজ ঘ নম্বরটা। আমি আবার বলতেছি আমাদের আসলে এটা বড় করার কারণে একটাই, যাতে পরে তোমরা ভালোভাবে বুঝতে পারো, এই জন্য কিন্তু লেন্দি হচ্ছে। বাট তুমি যখন নিজে সলভ করো ভাই ভাবে বুঝে সর্বোচ্চ লাগলে 30 থেকে 40 সেকেন্ড লাগতে পারে সর্বোচ্চ, এর চেয়ে বেশি লাগলে হয়তো 50 সেকেন্ড লাগবে। সমস্যা কি, একটা এমসিকিউ 1 মিনিট করে বরাদ্দ থাকে, সেক্ষেত্রে তুমি 50 সেকেন্ডে সলভ করবে, সমস্যা কোথায়, একটা ইউনিক একটা এক্সাম্পল, ঠিক আছে। তো এরপর 3 নম্বরে চলে আসি। এখানে বলতেছে নিচের কোনটি ভেক্টরের কাল, তো ভেক্টরের কাল কোনটি হবে সেটা দেখাইতে হবে। আচ্ছা তোমরা ভেক্টর ক্যালকুলাস পড়ছো, আমি একটু ডিটেলস আলোচনা করি। ভেক্টর ক্যালকুলাসে আমাদের কয় ধরনের অপারেশন ছিল, ভেক্টর ক্যালকুলাসের অপারেশন ছিল 3টা, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, আর একটা হচ্ছে কাল। তোমাদের একটু বলে দিই আর কি, ভেক্টর ক্যালকুলাসের অপারেশন আমি আবার বলতেছি, ভেক্টর ক্যালকুলাসের অপারেশন ছিল 3টা, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা ছিল আমাদের গ্রেডিয়েন্ট, আরটা ছিল আমাদের ডাইভারজেন্স, ডিভ লিখলাম, আরটা ছিল আমাদের কাল, এই যে CURL কাল। তো ডাইভারজেন্স আমরা বলছিলাম এভাবে যে নাবলা অপারেটরের সঙ্গে একটা স্কেলার ফিল্ডের এমনি গুণন হবে, না ক্রস না ডট, এই জন্য বলছি এটাকে এমনি গুণন, ওকে। তো এটাকে আমরা সুন্দরভাবে লিখছিলাম এভাবে যে আমাদের গ্রেড অফ ফাই, এই যে গ্রেড অফ ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এইটা। তো এরপর আমাদের এই যে গ্রেডিয়েন্ট অফ ফাই মানে গ্রেডিয়েন্ট যে কাজটা করছিল, একটা স্কেলার ফিল্ডকে কি কাজ করছিল, একটা ভেক্টর ফিল্ডে কনভার্ট করছিল, এটা তোমরা জানো। জাস্ট এটা কি করবে, স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে কনভার্ট করবে, কারণ একটাই ভাই
ভেক্টর রাশির সঙ্গে একটা স্কেলার রাশি গুণ করলে, নর্মাল গুণ করলে ভেক্টর রাশির সঙ্গে স্কেলার, তাহলে যে ফলাফলটা পাওয়া যাবে সেই ফলাফলটা অবশ্যই ভেক্টর হবে। এটা হচ্ছে কথা। ডাইভারজেন্স যে কাজটা করছিলাম আমরা এভাবে লিখছিলাম, ডাইভারজেন্স অফ ফাই ভেক্টর মানে ভেক্টর ফিল্ড, সেক্ষেত্রে এটা ছিল ন্যাবলা অপারেটরের সঙ্গে ভেক্টর ফিল্ডের কী গুণফল বলো তো, আমাদের ডট গুণফল। ঠিক আছে, তোমরা জানো দুটো ভেক্টর ডট গুণফল, একটা ডট গুণফল ফলাফল একটা কী রাশি হয়, একটা স্কেলার রাশি হয়, যার ফলে আমাদের এখানে আমরা যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা হচ্ছে একটা স্কেলার রাশি পাবো। যার ফলে আমরা বলছিলাম ডাইভারজেন্স একটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ফিল্ডে বা স্কেলার রাশিতে কনভার্ট করে দেয়। ঠিক আছে, এবং ডাইভারজেন্সের ক্ষেত্রে কয়েকটা ব্যাপার ছিল, সে ব্যাপারটা ছিল আমাদের ডাইভারজেন্স আমাদের প্লাস হতে পারে, মানে মানটা পজিটিভ আসতে পারে। সেক্ষেত্রে আমরা বলছিলাম যে এই পুরো সিস্টেমটা আমাদের বাড়তেছে বা ছড়িয়ে পড়তেছে, এরকম ব্যাপার বলছিলাম। তারপর ছিল আমাদের হচ্ছে নেগেটিভ যদি হয় তাহলে বলছিলাম যেটা কমে আসতেছে অথবা সংকুচিত হচ্ছে, এই বিষয়গুলো বলছিলাম। আর যদি ডাইভারজেন্সটা আমাদের শূন্য হয় তখন এটাকে আমরা বলছিলাম সলিনয়েডাল। এই এরপর আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে আমাদের কালের ক্ষেত্রে বলছিলাম। কাল যে ব্যাপারটা ছিল, কালের ব্যাপারটা ছিল এরকমটা যে ন্যাবলা অপারেটরের সঙ্গে আমরা এভাবে লিখি কাল CURL, কাল অফ ফাই ভেক্টর ইজ ইকুয়াল টু ছিল ন্যাবলা অপারেটরের সঙ্গে এই ভেক্টর ফিল্ডের কী গুণফল বলো তো, ক্রস গুণফল। এটা ডট, এটা ক্রস, আর এটা হচ্ছে আমাদের এমনি। তো এখন তোমরা একটু খেয়াল করে দেখো, দুটো ভেক্টরের ক্রস গুণফল একটা কী রাশি হয়, ফলাফলটা ভেক্টর রাশি হবে। তাহলে এই কালটা হতে পারে দুম করে হতে পারে ভেক্টরের দুটো ক্রস গুণফল করার পর অ্যান্সার আসতেছে আমাদের 0, অথবা আসতে পারে আমাদের নন কি বলতো 0 আসতে পারে, আবার নন 0 মানে কি একটা ভেক্টর কোয়ান্টিটি চলে আসতে পারে। সেক্ষেত্রে তোমরা একটু মাথায় রাখবা, নন 0 হলে মাথায় রাখতে হবে এই কাল দ্বারা বোঝায় আসলে একটা ফিল্ড ঘূর্ণনশীল কিনা, সে ঘুরবে কি নাকি ঘুরবে না এটাকে বোঝাবে। তো মাথায় রাখবা যদি 0 আসে তাহলে ঘুরতেছে না, আর যদি না ঘুরে তাহলে এটাকে বলা হয় তোমরা জানো সংরক্ষণশীল। ঠিক আছে, সংরক্ষণশীল। অথবা যদি সংরক্ষণশীল তার মানে সে ঘুরবে না, 0 হয়েছে তার মানে ঘুরবে না, তার মানে এটাকে বলা হবে অঘূর্ণনশীল। এই বিষয়টা মাথায় রাখবা। আর এখানে যদি নন 0 হয় তাহলে মাথায় রাখতে হবে এটা হচ্ছে অসংরক্ষণশীল প্লাস কি বলতো ঘূর্ণনশীল। এখন আমাদের কোশ্চেনে কি বলতেছে, কোশ্চেনে বলতেছে ভেক্টরের কাল নিচের কোনটি। আরে ভাই কাল তো তোমাদের বুঝতে পারতেছো, ভেক্টরের কাল মানে কোনটা, এইটা। ন্যাবলার সঙ্গে কি করতে হবে, ক্রস গুণফল করতে হবে। তার মানে সঠিক অ্যান্সার 3 নম্বর হচ্ছে কত নম্বর বলতো, গ নম্বরটা। এরপর আমরা চলে আসি 4 নম্বর এক্সাম্পলে। তোমরা হয়তো বা এক্সাম্পলটা দেখতে পাচ্ছ কি, হ্যাঁ এক্সাম্পলটা দেখার কথা এখন, তোমরা হয়তো এক্সাম্পলটা দেখতে পাচ্ছ। দেখো তো 4 নম্বর এক্সাম্পলটা আমাদের কি বলতেছে। 4 নম্বর এক্সাম্পল বলতেছে খুবই সহজ জিনিস, এখানে বলতেছে আই ক্রস, এখানে যে ক্রস হচ্ছে আমাদের কে, এইটা বলতেছে। তো আমি বলছিলাম এরকম টাইপের ম্যাথগুলো করার জন্য যে কাজটা অবলম্বন করবা সেটা হচ্ছে এরকম দেখা মাত্র যে কাজটা করবা সেটা হচ্ছে এইটা অঙ্ক নিবা। এই দিক বরাবর হবে আমাদের আই ক্যাপ, এই দিক বরাবর হবে আমাদের জে ক্যাপ, এই দিক বরাবর হবে আমাদের কি ক্যাপ বলতো, কে ক্যাপ। এখন অ্যারোসাইন যেদিকে সেদিকে গেলে যে কোনো দুটো ক্রস গুণফল বাদ বাকিটা অ্যান্সার, অ্যারোসাইন যেদিকে সেদিকে না গেলে কী হবে, যে কোনো দুটো ক্রস গুণফল ইজ ইকুয়াল টু পরেরটা হবে, বাট সেক্ষেত্রে কী হবে মাইনাস সাইনটা সামনে চলে যাবে। এই ফান্ডামেন্টাল আমাদের নলেজটা এরকমটা ছিল। তো এখন তুমি একটু খেয়াল করে দেখো, এখান থেকে আইয়ে রাখবা, ক্রসকে ক্রসে রাখো। খেয়াল করে দেখো তো যে ক্রসকে মানে কত, যে ক্রসকে অ্যারোসাইন যেদিকে সেদিকে যাচ্ছি ফলাফল হবে পরেরটা বলতে আমাদের আই, তাহলে এখানে হবে আমাদের কি বলতো আই। এখন আই ক্রস আই মানে কতটুকু, তো তোমরা জানো আই ক্রস আই মানে কতটুকু, এটা নর্মাল বিষয়, যদি মনে না থাকে এভাবে ভাববা যে আমাদের জানা আছে এ ক্রস বি মানেটা হচ্ছে আমাদের এ বি সাইন থিটা, তার সঙ্গে একটা কি ক্যাপ ছিল, ইটা ক্যাপ ছিল। এখন এখানে আই ক্রস আই দিছে, তার মানে এটা বুঝতে হবে আইয়ের মান নিতে হবে, এখানে প্রথমে আইয়ের মান 1, এখানের পরেরটাও আইয়ের মান 1, সাইন ইন্টু আই, এবং আই বলতে বোঝা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আই মানে এক্স অক্ষের সঙ্গে এক্স অক্ষের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি ভাই, 0 ডিগ্রি, যার ফলে সাইন 0 ডিগ্রি, তার সঙ্গে একটা ইটা থাকবে। সাইন 0 ডিগ্রি মান কত আমাদের 0, তাহলে 0 ইন্টু সামথিং মানে প্রতিটাই চলে আসবে কত বলতো 0। তো এখানে অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কত বলতো 0, কাজ শেষ। তাহলে এই যে আমাদের অ্যান্সার যেটা থাকতেছে চারের সঠিক সমাধান যেটা হবে সেটা হচ্ছে আমাদের ক নম্বরটা, দ্যাট ইজ আমাদের 0। ওকে, এরপর আমরা একইভাবে চলে আসবো 5 নম্বরে। তো 5 নম্বর এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ, 5 নম্বর এক্সাম্পলে যেটা বলতেছে এটা কি একই রকম টাইপের, হ্যাঁ এটা তো একই রকম টাইপের দেখতেছি। 5 নম্বরটা একটু ভিন্নতা আছে, এখানে বলতেছে আই ক্রস, এখানে বলতেছে আই ক্রস হচ্ছে আমাদের জে, এইটা বলতেছে এবার। ঠিক আছে, আই ক্রস জে, এটা কতটুকু হবে। তো এই আগের মতো করে এটা বুঝতে পারতেছো, মিশাটা ভুলেই করলাম, এখানে আমাদের আই, এখানে আমাদের জে, আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের কে। এটা 20 সেকেন্ড লাগবে সর্বোচ্চ সমাধান করতে। বলো আইকা এর জায়গায় রাখবা এইভাবে ক্রস, আই ক্রস জে মানে কত ভাই, আই ক্রস জে মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে কে, তাহলে এখানে লিখে দাও কে তুমি। এবার বলো আই ক্রস কে করলে আমাদের কতটুকু আসে, এটা হচ্ছে আমাদের কথা। খেয়াল করে দেখো তো আমাদের আই ক্রস কে করলে কতটুকু থাকে, এখানে দেখো আই ক্রস কে উল্টো পাশে না, হ্যাঁ উল্টো পাশে, যার ফলে অ্যান্সার হবে আমাদের মাইনাস কি বলো আমাদের জে, এই মাইনাস জে। তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটা হচ্ছে আমাদের 5-এর সেটা হচ্ছে আমাদের ঘ নাম্বারটা, মাইনাস কত বলতো জে।
এরপর 6 নম্বরটা চলে আসি। 6 নম্বরে এরকম টাইপের একটা দেওয়া আছে, এটা না মিশাই আর ওভাবেই থাক। আশা করি তোমরা বুঝতে পারতেছো তো? হ্যাঁ, না বোঝার মতো কিছু নাই। 6 নম্বরটা বলতেছে, এখানে বলতেছে যে ক্রসকে, তাই না? হ্যাঁ, যে ক্রসকে এর সঙ্গে ক্রস করতে হবে, কার ক্রস করতে হবে? আবার যে ক্রস আই, যে ক্রস হচ্ছে আমাদের আইকে, এর ফলাফল কত হবে সেটা বের করতে হবে। খুবই সহজ জিনিস। দেখো সিস্টেমটা দেখো, প্রসিডিউরটা দেখো। করবা কি ভাই? আচ্ছা ভাই, পেয়ার অবস্থা আছে, তার মানে কি যে ক্রস কে মানে কত? এই যে দেখো, যে ক্রস কে মানে হচ্ছে আমাদের আই ক্যাপ। তা লিখে ফেলো আই ক্যাপ ক্রস, অ্যারোসেন যেদিকে সেদিকে যাচ্ছি বিধায় কিন্তু আমাদের প্লাস, রাইট? হ্যাঁ, এরপর যে ক্রস আই, যে ক্রস আই মানে উল্টা পাশে, যে ক্রস আই মানে উল্টা পাশে এইটা, তার মানে মাইনাস, এখানে হবে আমাদের মাইনাস কি বলতো আমাদের কে ক্যাপ। তাহলে আসে আমাদের এখানে মাইনাসটাকে বাইরে বের করে নিলাম, এই যে আই, খেয়াল করতে মাইনাসটাকে বাইরে বের করলাম, থাকতেছে আমাদের আই ক্রস হচ্ছে আমাদের কি বলতো এখানে কে ক্যাপ। তাহলে এই যে মাইনাস থাকলো, আই ক্রস কে ক্যাপ মানে কত ভাই? আই ক্রস কে ক্যাপ, এই যে আই ক্রস কে ক্যাপ উল্টা পাশে যাচ্ছি, যার মাইনাস হবে এই যে মাইনাস কি বলতো আমাদের জে ক্যাপ। তাহলে এখান থেকে আসে মাইনাস, আমাদের মাইনাস মাইনাসে প্লাস কত বলতো? জে ক্যাপ। এবার চলে আসে যাক আমাদের 7 নম্বর এক্সাম্পলে। এখানে বলতেছিল একটি কার ও একটি মোটরসাইকেল একই দিকে যথাক্রমে ভিসি, কারের বেগটা হচ্ছে ভিসি এবং মোটরসাইকেলটা হচ্ছে আমাদের ভিএম। বেগ গতিশীল হলে কারের সাপেক্ষে মোটরসাইকেলের আপেক্ষিক বেগ কত হবে নির্ণয় করো। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, আপেক্ষিক বেগের ব্যাপারটা এভাবে মাথায় রাখবা যে বেগের যদি কথা বলে সেক্ষেত্রে এভাবে মাথায় রাখবা যে ভেলোসিটি অফ, আপেক্ষিক বেগ মানে হচ্ছে মাথায় রাখবা প্রথম কথা হচ্ছে ভেক্টর বিয়োগ। আপেক্ষিক বেগ মানে হচ্ছে ভেক্টর বিয়োগ। এটা কনসেপচুয়ালি বোঝা যায় বিভিন্ন ফর্মুলা প্রুভ করে, বাট দরকার নেই, নর্মালি বিষয় মাথায় রাখো। যার সাপেক্ষে বলবে সে থাকবে পরে, আর যার বেগটা বলবে সেই বেগটা হবে আমাদের আগে। অর্থাৎ মোটরসাইকেলের সাপেক্ষে, দেখো কার সাপেক্ষে কি বলছিল এখানে, কার সাপেক্ষে, যে মোটরসাইকেলের আপেক্ষিক বেগ কত হবে মানে কারের সাপেক্ষে। তাহলে যার বেগ বলছে, যার বেগ বলবে সে হবে প্রথমে, তারপর মোটরসাইকেল, ভেলোসিটি অফ মোটরসাইকেল উইথ রিসপেক্ট টু হচ্ছে আমাদের কার, এই যে কারের সাপেক্ষে মোটরসাইকেলের বেগ। এটা বিষয় মাথায় রাখবা, ছোটো সিম্বল দিয়ে বুঝতে হবে। তাহলে এইটা মানে বোঝাবে, এটা মানে বোঝাবে তোমাকে ভেলোসিটি অফ, প্রথমে আছে কি মোটরসাইকেল, এই যে মোটরসাইকেল মাইনাস পরে আছে কি কার, ভেলোসিটি অফ কার, এই ভেক্টর ফর্মেটে হবে। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের বলতেছে দুইটা এই মোটরসাইকেল এবং কার একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে পরে কারের সাপেক্ষে মোটরসাইকেলের বেগ কত হবে সেটা নির্ণয় করতে হবে। আমি আবার বলতেছি, যার সাপেক্ষে সে থাকবে পরে, এই যে পরে, আর যার বেগ সে থাকবে কোথাও বলো তো সামনে। যেমন আমি তোমাকে যদি বলি যে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ কত হবে, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, তাহলে আমি লিখবো কি কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। লিখবো ভেলোসিটি অফ রেইন, এই যে রেইন বলতে বৃষ্টি, বৃষ্টির বেগ কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে উইথ রিসপেক্ট টু ম্যান, এই যে ম্যানটা পরে। তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের ভেলোসিটি অফ রেইন মাইনাস হচ্ছে ভেলোসিটি অফ কি বলতো আমাদের ম্যান, যেহেতু রেইনটা আগে, রেইন আগে, ম্যান পরে, এই যে ভেক্টর ফরম্যাট, কাজ শেষ। কথা বুঝতে পারছি? হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখবে, তাহলে পরে সব কিছু হয়ে যাবে তোমাদের। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো, যেহেতু তারা পরস্পর একই দিকে গতিশীল, তাহলে এর স্পষ্ট বোঝা যাচ্ছে এই দুটি পজিটিভ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 0 ডিগ্রি, ঠিক আছে, একই দিকে গতিশীল হলে। ব্যাপারটা এরকমটা তোমাকে আমি আরও বলি যে ভেক্টর বিয়োগের ক্ষেত্রে তোমার পড়ছিলা আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি ভেক্টর মাইনাস হচ্ছে কিউ ভেক্টর। তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ, সূত্রটা মেইন সূত্র যেটা ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq ইন্টু কস ইন্টু আলফা, যেখানে আলফাটা ছিল আমাদের দুইটি পজিটিভ ভেক্টরের মধ্যবর্তী কোণ। পজিটিভ বলতে বোঝাচ্ছি পজিটিভ ভেক্টর কিন্তু প্লাস কিউ এবং প্লাস পি এর মধ্যবর্তী কোণটা ছিল আমাদের আলফা, ঠিক আছে। তাহলে তোমরা আমাকে বলো এবার আমি এটাকে কীভাবে লিখবো, মানে যদি কনভার্ট করি তাহলে ভেলোসিটি অফ মোটরসাইকেল উইথ রিসপেক্ট টু কার ইজ ইকুয়াল টু হবে আমাদের আন্ডার রুট অফ কী হবে, এখানে মোটরসাইকেলের উপরে স্কোয়ার প্লাস কারের উপরে স্কোয়ার, তারপর হচ্ছে -2 ইন্টু মোটরসাইকেল এই কার ইন্টু কস ইন্টু আলফা। আলফা বলতে এদের মধ্যবর্তী কোণ, কার মধ্যবর্তী কোণ, প্লাস মোটরসাইকেল এবং প্লাস কারের মধ্যবর্তী কোণ। প্লাস বলতে দুটারই মধ্যবর্তী কোণ হচ্ছে মানে দুইটাই হচ্ছে আমাদের পজিটিভ ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর পরস্পর কোন দিকে যাচ্ছিল ভাই, যেহেতু একই দিকে যাওয়ার কথা বলছে, তার মানে অবশ্যই এদের মধ্যবর্তী কোণ কত হবে 0 ডিগ্রি, একই দিকে যাচ্ছে 0 ডিগ্রি, কার যেদিকে মোটরসাইকেল সেদিকে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে এখানে কত বসাই দিব, 180 না কিন্তু 0 ডিগ্রি বসাই দিব, ঠিক আছে। 180 অন বসাবা যদি এখানে প্লাস দিতা তখন, ঠিক আছে। তোমরা গেলাম পড়ছো কিনা সূত্র সেটা আমি জানি না, বাট ভেক্টর বিয়োগের মেইন কনসেপ্টটা বা মেইন সূত্র ছিল, ডিরেক্ট সূত্র ছিল আমাদের এইটা, এবং এখানে আলফাটা ছিল দুইটি পজিটিভ ভেক্টরের মধ্যবর্তী কোণ, পি এবং কিউ দুটাই পজিটিভ ভেক্টর, মানে পি বেটটা প্লাস কিউটা মাইনাস এমনটা না, কিন্তু দুটাই পজিটিভ ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তাহলে তুমি এবার আমাকে বলো এখানে মোটরসাইকেল এবং কার যেহেতু একই দিকে যাচ্ছে, যার ফলে দুটো পজিটিভ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে 0 ডিগ্রি, আর cos 0 ডিগ্রি মান কত আমাদের 1, তখন থাকে আমাদের আন্ডার রুট অফ ভেলোসিটি অফ মোটরসাইকেল স্কোয়ার প্লাস ভেলোসিটি অফ কারের উপরে স্কোয়ার মাইনাস 2 ভেলোসিটি অফ মোটরসাইকেল ভেলোসিটি অফ কার। এই সূত্র যে কথা বা এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র একই কথা, যার ফলে আমাদের এখান থেকে থাকতেছে আন্ডার রুট অফ ভেলোসিটি অফ মোটরসাইকেল মাইনাস ভেলোসিটি অফ কার এর উপরে স্কোয়ার ক্যান্সেল আউট, থাকতেছে আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের ভেলোসিটি অফ মোটরসাইকেল মাইনাস ভেলোসিটি অফ কি বলতো কার। এটা হচ্ছে ভেলোসিটি অফ মোটরসাইকেল উইথ রিসপেক্ট টু হচ্ছে আমাদের কি বলতো কার। এটাই হচ্ছে আমাদের ওদের আপেক্ষিক বেগের মান, ঠিক আছে।
তাহলে এখানে সঠিক সমাধানটা হচ্ছে আমাদের কত নম্বর, এটা হচ্ছে খ নম্বর। খ নম্বর কই, এই তো একই দিকে বলছে যেহেতু, যার ফলে আমাদের এইরকমটা। যদি তারা পরস্পর সমকোণে দৌড়াইতো, যদি তারা পরস্পর সমকোণে যাইতো, সেক্ষেত্রে কী হইতো, সমকোণে হলে তুমি বুঝতে পারছো এখানে cos থিটা জায়গায় কত আসতো আমাদের 90 ডিগ্রি আসতো, আর cos 90 ডিগ্রি তখন হইতো আমাদের 0, তখন থাকতো শুধুমাত্র এইটা। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, বারবার বলতেছি বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরের আমাদের এক্সাম্পল আমরা চলে যাব, আমি একটু পরিষ্কার করে নিই। এরপর এক্সাম্পলটা তোমরা একটু দেখো তো এখানে কি বলতেছে আমাদের এক্সাম্পলটা। পরের এক্সাম্পলটা যেটা বলতেছে কত নম্বর, এবার 8 নম্বর। বলতেছে পি ভেক্টর কিউ ভেক্টর দেওয়া আছে, বলতেছে এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। ভাই দুটো ভেক্টর পরস্পর লম্ব হতে পারে কোন শর্তে, যদি তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলি ভেক্টরদের পরস্পর লম্ব। কীভাবে বলছিলাম মনে আছে তো গেলেন জিনিস নাকি? হ্যাঁ, আমরা মনে করলাম যে আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর আমাদের জানা আছে ডট গুণফল, এ ডট বি সমান হচ্ছে আমাদের এ বি কস থিটা। আমরা চাইলে ক্রস গুণফল দিয়েও করতে পারি, বাট সেক্ষেত্রে একটু ম্যাটটা বড় হয়ে যাবে, এই পার্থক্য এইখানে। তাহলে এখান থেকে আমরা cos থিটার মান বের করতে চাচ্ছি, অর্থাৎ দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে আমাদের কী হবে, তো বুঝতে পারতেছি লম্ব হলে থিটার মানটা আসবে কত বলতো 90 ডিগ্রি, আর এখানে থিটার মান যদি 90 বসাই তাহলে cos 90 ডিগ্রি মান আসবে আমাদের 0, তখন থাকবে আমাদের এ ডট বি সমান হচ্ছে আমাদের 0। তো এটা এখান থেকে আসলে আমরা বলছিলাম যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে এদের ডট গুণফলটা কত হবে, 0 হবে। তো এখানে সত্যমতে দেওয়া আছে, বা এখানে দেওয়া আছে যেটা পি ভেক্টর দেওয়া আছে এবং কিউ ভেক্টর দেওয়া আছে, বলতেছে এর মান কত হবে নির্ণয় করতে হবে। তাহলে বলো এখানে সত্যমতে পি ডট কিউ আলটিমেটলি কেমন হবে বলো তো ভাই, 0 হবে। তাহলে এখান থেকে পি কত আমাদের, পি হচ্ছে আমাদের -3 আই ক্যাপ, তারপরটা হচ্ছে আমাদের +7 জে ক্যাপ, তারপরটা হচ্ছে আমাদের -3 কে ক্যাপ। ঠিক আছে, এর সঙ্গে ডট গুণফল করতে হবে কিউটা হচ্ছে আমাদের 5 আই ক্যাপ, তারপরটা হচ্ছে আমাদের -8 জে ক্যাপ, তারপরটা হচ্ছে +2 কে ক্যাপ। ওকে, এইটা এখন সত্যমতে এইটা সমান কত বলো তো ভাই, 0। তাহলে তোমরা সবাই জানো ডট গুণফলের ক্ষেত্রে কী হয় জানো, আই সহগের সঙ্গে আই সহগ গুণ করতে হয়। কারণটা কি, আই সহগের সঙ্গে আই সহগ গুণ করলে আই ডট আই অ্যান্সার আসে আমাদের 1, বাট আই ডট যদি আমি জে করতাম তখন অ্যান্সার আসতো কিন্তু আমাদের 0, যার ফলে শুধুমাত্র আইয়ের সহগের সঙ্গে আমরা আই সহগটা কী করি, গুণ করি ডট গুণফলের ক্ষেত্রে। বাট আদারওয়াইজ অন্য কোনো ক্ষেত্রে কেন গুণ করতেছি না অন্য সহগের সঙ্গে, কারণ হচ্ছে কি 0 হচ্ছে, এই জন্য কিন্তু আমরা জাস্ট আইয়ের সঙ্গে সঙ্গে আই সহগ গুণ করবো। তো এই গুণটাই করে দাও, কত আসে 3 × 15, এটা জানা আছে তোমাদের অবশ্য, 3 × 15, তারপর কি থাকতেছে আই লিখতেছি না, কারণ একটাই আই ডট আই মানে হচ্ছে আমাদের 1। এরপর -7 কে দেখো 7 × a -7a, তারপর একটা -3 × 6 = 0, তার মানে এখান থেকে আমাদের আসতেছে কত, এখানে 15 আসছে হচ্ছে আমাদের 21, তার মানে -21 হচ্ছে আমাদের কত থাকতেছে, -21 হচ্ছে আমাদের 7 × a, মাইনাসটা পাশে গিয়ে প্লাস হয়ে গেল। তাহলে এখান থেকে 7 × 7 3 × 7 21, তাহলে এ সমান হবে আমাদের মাইনাস কত বলতো 3। তাহলে এর মান যদি আমাদের -3 হয়, সেক্ষেত্রে এরা পরস্পর কী হয় বলো তো, আমাদের লম্ব হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে গ নাম্বারটা, এই অপশনের সঠিক অপশনটা হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অপশনটা হচ্ছে আমাদের গ নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে কোশ্চেনটা বলতেছে কি, বলতেছে এ ভেক্টর মান দেওয়া আছে, বি ভেক্টর মান দেওয়া আছে, বলতেছে এ ডট বি সমান 4 হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে সেটা বের করতে হবে। তো ওকে, ভালো কথা, আমাদের জানা আছে এ ডট বি মানেটা হচ্ছে আমাদের এ বি কস থিটা, এখান থেকে বের করতে হবে cos থিটা, মানে থিটার মানটা বের করতে হবে। তাহলে cos থিটাটা রাখি আগে, তাহলে এখান থেকে পাচ্ছি আমি a ডট বি ডিভাইড বাই এর মান, নিচে আছে বি এর মান। তাহলে এখান থেকে cos থিটা ইকুয়াল টু হচ্ছে a ডট বি কত, সত্যমতে দেওয়া আছে মনে হয়, দেওয়া আছে, এটা মানটা হচ্ছে আমাদের 4, তারপর এর মান হচ্ছে 2, এই 2, আর বি এর মান হচ্ছে আমাদের 4, এই এতটুকু দেওয়া আছে। তো এই ক্ষেত্রে কোনটা বের করতে হবে, তাহলে এখান থেকে বুঝতে পারতেছো cos থিটা ইকুয়াল টু আসতেছে আমাদের 4 ক্যান্সেল আউট, তার মানে 1/2 তুমি জানতেছো। তো এখান থেকে cos থিটা ইকুয়াল টু হচ্ছে cos কত ডিগ্রি মান, হাফ 60 ডিগ্রি মান, তাহলে cos 60, তাহলে এখান থেকে cos ক্যান্সেল আউট, আলটিমেটলি থিটার সমান হচ্ছে কত বলতো 60 ডিগ্রি। বোঝা গেছে? হ্যাঁ, এখানে না বোঝার মতো কিছু নেই ভাই, সবগুলো তো সোজা জিনিস, তুমি একটু মাথা ঠান্ডা করে সব কিছু বুঝতে পারো। ঠিক আছে, ওকে। এরপর তোমরা চলে আসো পরের এক্সাম্পলে, 10 নম্বর এক্সাম্পলে। তাহলে এটা সঠিক সমাধানটা হচ্ছে কত নম্বর, খ নম্বরটা। ওকে, এরপর আসো 10 নম্বর এক্সাম্পলে। 10 নম্বরটা বলতেছে যে এ ভেক্টর সমান হচ্ছে আমাদের -5j, এ ভেক্টর সমান হচ্ছে -5j। তো বলতেছে এ ভেক্টর সমান -5j হলে এ দিক কোন অক্ষ বরাবর, তাহলে এ ভেক্টর সমান হচ্ছে আমাদের -5j ক্যাপ। তাহলে এ ভেক্টরের দিক কোন দিকে হবে সেটা বের করতে হবে। আচ্ছা ভাই, আই ক্যাপ দ্বারা বোঝায় আমাদের এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ দ্বারা হচ্ছে আমাদের কোন অক্ষ বরাবর ওয়াই, আর জেড অক্ষ দ্বারা আই জে কে দ্বারা বোঝায় হচ্ছে আমাদের কোন অক্ষ বরাবর বলতো জেড। ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে এ ভেক্টরটা যেটা আছে সেটা আমাদের কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। এখন যেহেতু আমাদের মাইনাস আছে, মাইনাস থাকলে বুঝতে হবে ওয়াই অক্ষের দুটো দিক আছে, একটা আমাদের হাতের ডান দিকে, একটা হচ্ছে আমাদের হাতের বাম দিকে। ঠিক আছে, তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি ওয়াই অক্ষের আমাদের ধনাত্মক দিকে না, ওয়াই অক্ষের কোন দিকে বলতো, ঋণাত্মক দিকে। তো এখান থেকে মাথায় রাখতে হবে ভেক্টরের ক্ষেত্রে মাইনাস দ্বারা বোঝাবে, মাইনাস এবং প্লাস দ্বারা বোঝাবে জাস্ট দিক। ভেক্টরের ক্ষেত্রে মাইনাস এবং প্লাস দ্বারা কি বোঝাবে, দিক বোঝাবে, মানকে না কিন্তু।
ঠিক আছে, এখানে মাইনাস দ্বারা সেটাই বোঝাচ্ছে, দিককে বোঝাচ্ছে কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। বাট কোন দিকে মাইনাস সাইন দ্বারা বোঝাচ্ছে, ওয়াই অক্ষের কোন দিকে, নেগেটিভ দিকে বা ঋণাত্মক দিক বরাবর। এই তাহলে এখানে সঠিক অপশনটা বা সমাধানটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের নেগেটিভ দিক বরাবর, দ্যাট ইজ গ নম্বর অপশন। এরপর আসো তোমরা কত নম্বর এটা এক্সাম্পল, এবার আসবে তোমরা 11 নম্বর এক্সাম্পলে। 11 নম্বর এক্সাম্পলে যেটা বলতেছিল, দেখো কি বলে, এখানে বলতেছিল যে মডুলাস অফ একক ভেক্টর এ প্লাস একক ভেক্টর বি এর যে মানটা, সে মানটা হচ্ছে আমাদের কতটুকু বলতো, √3। এবার বলতেছিল এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি ভাই, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এক ক্যাপ দেওয়া আছে, ভেক্টরের উপর কি দেওয়া আছে, ক্যাপ দেওয়া আছে, এই রাশিটার উপর ক্যাপ দেওয়া আছে, মানে একক ভেক্টর, এটাও বিটাও একক ভেক্টর, এর মান কত, এদের লব্ধি কত, লব্ধি হচ্ছে আমাদের √3। তো আমাদের জানা আছে লব্ধি সূত্র জানা আছে, দুটো ভেক্টরকে যোগ করলে লব্ধি সূত্র কি জানা আছে ভাই, জানা আছে না, যে এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি মডুলাস ওটাই দিলে লব্ধি হবে আমাদের এটা এর উপরে স্কোয়ার প্লাস বি এর উপরে স্কোয়ার প্লাস টোয়াইস এ বি ইন্টু কস ইন্টু থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত বলতো, √3 লব্ধির মান। √3 ক্যান্সেল আউট, কাটে, তাহলে বাদ বাকি থাকে এখন এর মান কত, সত্য মতে যেহেতু আমাদের একক ভেক্টর, তাহলে একক ভেক্টরের ক্ষেত্রে আমাদের এর মান যেটা আসে সেটা হচ্ছে আমাদের 1 একক। ঠিক আছে, তাহলে স্পষ্ট বুঝতে পারতেছি এর মান 1, 1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 1, বি এর মান 1, 1 এর উপর স্কোয়ার মানে 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কস ইন্টু থিটা বের করতে হবে। এখানে আসে কত বলতো, 3, স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে গেছে, মানে √2 ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে এখান থেকে 1 আর 1 2 প্লাস 2 কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3। আলটিমেটলি এখান থেকে অনেকভাবে করা যায়, 2কে কমন নিয়ে কাজ করা যায়, অথবা 2কে পার করে দাও তবুও কাজ করা যাবে, একই কথা। তাহলে 2 cos থিটা বেশি কমপ্লেক্স না করি, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত বলতো, 3 - 2 মানে 1। তাহলে এখান থেকে আমাদের cos থিটা ইজ ইকুয়াল টু আসবে আমাদের, cos থিটা ইজ ইকুয়াল টু চলে আসতেছে আমাদের 1/2। তাহলে তোমরা জানো cos থিটা ইজ ইকুয়াল টু আসতেছে cos কত ডিগ্রি মান, হাফ, 60 ডিগ্রি। তাহলে এখানে বলবা cos 60, এখান থেকে cos ক্যান্সেল আউট, থিটা সমান হচ্ছে আমাদের কত বলতো, 60 ডিগ্রি, কাজ শেষ। তাহলে এখানে কত নম্বর এটা গেল আমাদের, এটা হচ্ছে আমাদের 11 নম্বরের সঠিক অপশনটা হচ্ছে আমাদের কত ডিগ্রি বলতো, 60 ডিগ্রি। এই বুঝতে পারছো তো? হ্যাঁ, না বোঝার মতো এখানে কিছু নাই, খুবই নর্মাল জিনিস, খুবই সহজ সরল জিনিস, জাস্ট একটু মাথা খাটাইলেই হয়ে যাবে। এই আচ্ছা, এরপরে এমসিকিউটা চলে আসো তোমরা, 12 নম্বর এমসিকিউ। এখানে বলতেছে বল ভেক্টর দেওয়া আছে, বলতেছে বলটির এক্স জেড সমতল বরাবর মান কতটুকু হবে। তো বল ভেক্টরটা কত দেওয়া আছে এখানে দেখি নেই, আমরা এখানে বলা আছে টোয়াইস আই প্লাস 3j, তারপর মাইনাস হচ্ছে 4k। এখানে বের করতে হবে জেড এক্স তলে মান কতটুকু, জেড এক্স তলে মান। আচ্ছা, জেড বলতে কোন অক্ষ, এইটা না এইটা, এক্স বলতে কোনটা, এইটা। তাহলে জেড এক্স বরাবর যে ভেক্টরটা পাবো আমি, জেড এক্স বরাবর ভেক্টর, এত বরাবর যে ভেক্টরটা, এত বরাবর ভেক্টরটা নিতে হবে, তারপর তো মান। এত বরাবর ভেক্টরটা কতটুকু আসে ভাই, ভেক্টরটা আসতেছে আমাদের এক্স বরাবর আসতেছে টোয়াইস আই ক্যাপ, আর ওয়াই জেড অক্ষ বরাবর আসছে আমাদের -4k ক্যাপ। তাহলে এই বরাবর মান কতটুকু হবে, যদি আমি মান হিসেব করি, ভেক্টরটা এইটা মান হিসেব করতে চাইলে কী হবে, √of i সহগের উপর স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার মানে 4, কে সহগের উপর স্কোয়ার বলতে -4 এর উপর স্কোয়ার বলতে 16, 4 4 16 প্লাস 16। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের আসতেছে √of 20 মানে হচ্ছে আমাদের 4 × 5, আলটিমেটলি হবে আমাদের 2√5। তাহলে এখানে সঠিক অপশন যেটা হবে, আমাদের সমাধান যেটা হবে সেটা হচ্ছে আমাদের √of 20, দ্যাট ইজ খ নম্বর। এইভাবে দেওয়া নেই, তার মানে 20 আমাদের মোদ্দা কথা হচ্ছে আমাদের 20, কাজ শেষ, √of 20। তো আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো জিনিস। তো এরপর আমরা চলে আসি, আমরা এবার চলে আসবো হচ্ছে কত নম্বর এক্সাম্পলে, বা 13 নম্বর এক্সাম্পলে। বলতেছে কোনটি সঠিক ভেক্টর নয়। তো মাথা রাখবা, সঠিক ভেক্টর নয় সেই ভেক্টরটা যার আসলে মানটা আমাদের 0। ঠিক আছে, যার মান আমাদের 0 হবে সেটি শুধুমাত্র সঠিক ভেক্টর নয়, বাদ বাকি সকল ভেক্টরের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভেক্টর হবে সঠিক ভেক্টর। যাদের মান 0 নয় তারা প্রত্যেকেই সঠিক ভেক্টর, যার ফলে একক ভেক্টর একটা সঠিক ভেক্টর, অবস্থান ভেক্টর সঠিক ভেক্টর, ঋণাত্মক ভেক্টর বা ঋণ ভেক্টর সঠিক ভেক্টর, বাট নাল ভেক্টরটা আমাদের কি নয়, সঠিক ভেক্টর নয়। এই বিষয়টা মাথায় রাখবা। এরপর 14 নম্বর বলতেছে নিচের কোনটি ভেক্টর রাশি, তোমরা জানো ছন্দ আকারে মনে রাখা যায়, বাট দরকার হয় না, নর্মালি বোঝা যাচ্ছে যে ভেক্টর রাশিটা হচ্ছে আমাদের এখানে টর্ক, কারণ টর্ক একটা সেই জিনিস বলতে তোমরা জানো টর্ক টাউ সমান হচ্ছে আমাদের r×f, যেটা কিনা টর্ক একটা ভেক্টর রাশি, এবং এখানে টর্কের দিকটা হবে আমাদের r এবং f এর, দেখো r থেকে f বরাবর একটা ডানাতি স্কুলকে ঘোরালে যেদিক বরাবর মোড় নিবে বা যেদিক বরাবর দিক নিবে সেই দিকটা হচ্ছে আমাদের কার দিক বরাবর, টর্কের দিক। তাই টর্ক হচ্ছে আমাদের একটা কী রাশি বলতো, ভেক্টর রাশি। ঠিক আছে, এখান থেকে লেখা যায় তো টর্ক ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের rf সাইন ইন্টু কি বলতো থিটা, তার সঙ্গে একটা কী ক্যাপ বলতো, এটা ক্যাপ। এই তো একটা বিষয় মাথায় রাখা দরকার, ক্ষেত্রফল যেটা আছে, ক্ষেত্রফলটাও কিন্তু আমাদের ক্ষেত্র বিশেষে সে একটা ভেক্টর রাশি হয়, কারণ ক্ষেত্রফলের একটা দিক আছে, কারণ ক্ষেত্রফলের দিকটা হচ্ছে ওই ক্ষেত্রের লম্ব বরাবর, কোন দিকে বলতো, লম্ব বরাবর। ঠিক আছে, যেমন আমি যদি তোমাকে নর্মাল একটা কথা বলি, এই ডাস্টার যেটা আছে, এই ডাস্টারের ক্ষেত্রফল যেটা এই এতটুকু, যেটা উপরের যে সার্ফেসটা আছে, এই সার্ফেসটা বর্তমানে এই ক্ষেত্রটাই পুরো সার্ফেসের ক্ষেত্রটা এবার কোন দিকে তাকায় আছে ভাই, তাকায় আছে এই যে ক্যামেরা এইভাবে করলে তোমার দিক বরাবর,
তাহলে এই ক্ষেত্রফল এতটুকু ক্ষেত্রের দিক হচ্ছে আমাদের কোন বরাবর, এবার তোমার দিক বরাবর, উপর দিকে করলে লম্ব বরাবর উপর দিকে, আমার দিকে করলে লম্ব বরাবর আমার দিকে, ঠিক আছে। তো মাথায় রাখবা ক্ষেত্রফলটা একটু ভেক্টর রাশি হয়, সেটা ক্ষেত্র বরাবর, যার ফলে আমাদের এখানে স্ট্রং তোমাদের অপশনটা হচ্ছে আমাদের টর্ক, যার ফলে অপশনটা হবে 14 কত বলতো, গ নম্বরটা। এই এরপর আমরা চলে আসি 15 নম্বর এক্সাম্পল। এখানে বলতেছে নিচের চিত্র অনুযায়ী বি ভেক্টরের উপর এর অভিক্ষেপ নিচের কোনটি, বি ভেক্টরের উপর এর অভিক্ষেপ নিচের কোনটি। তো চিত্রটা আমরা আগে অঙ্কন করে নিই, এক্ষেত্রে সুবিধা হয়। এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, আর এইটা হচ্ছে আমাদের কি বলতো, বি ভেক্টর দেওয়া আছে। তো বলতেছে বি এর উপর এর অভিক্ষেপ, কার উপর, বি এর উপর এর অভিক্ষেপ। তাহলে বের করতে হবে বি এর উপর কার অভিক্ষেপ, এ ভেক্টর এর অভিক্ষেপ। অভিক্ষেপ কতটুকু এটা আমাকে বের করতে হবে। আচ্ছা ভাই, অভিক্ষেপ বলতে আমি যেটা বোঝাই আর কি, বা বলি যেটা, সেটা হচ্ছে আমাদের অংশক বা ছায়া। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো, বি ভেক্টরের উপর যদি আমাদের এই কোণটা আমাদের থিটা হয়, থিটা কি দেওয়া আছে না কোশ্চেনে? হ্যাঁ, কোশ্চেনে কোণ দেওয়া আছে আমাদের। খেয়াল করে দেখো এই কোণটা যদি আমাদের থিটা হয়, এ আর বি এর মধ্যে কোণ, তাহলে এটাকে কয়টা উপাংশে ভাগ করা যাবে তোমরা জানো, দুটো উপাংশে ভাগ করা যাবে। এখন এ ভেক্টরটা যে রেখার সঙ্গে কোণ উৎপন্ন করছে, এই রেখা বরাবর, এই রেখা বলতে এই ভেক্টর বরাবর, এই কোণটা হচ্ছে থিটা, যার ফলে এই দিক বরাবর থাকবে এর একটা উপাংশ, যেটা হচ্ছে আমাদের এই কস থিটা। আর উপাংশ থাকবে সেটা হচ্ছে আমাদের এই দিক বরাবর, সেটা হচ্ছে আমাদের এ সাইন থিটা। দরকার নেই, এটা আমাদের দাও, দিতে পারো তোমরা। এই দিক বরাবর হচ্ছে আমাদের এ সাইন থিটা, এটা ক্যাপিটাল হবে, ক্যাপিটাল। ওকে, তাহলে তুমি এবার বলো তো আমাকে, বি ভেক্টরের দিক বরাবর এর কোনো উপাংশ বা অংশক আছে কিনা, বা ছায়া আছে কিনা? হ্যাঁ আছে, কোনটা সেটা, এইটা। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি বি ভেক্টরের উপর এর অভিক্ষেপ সেটা হচ্ছে আমাদের এ কস থিটা, এবং এই মানটা অন্যভাবে বের করা যায়। আচ্ছা তোমরা আমাকে বলো তো, কস থিটা কোথায় পাওয়া যায়, কোন গুণফলে কস থিটা পাওয়া যায়? অ্যান্সার আছে ডট গুণফলে। তাহলে আমাদের জানা আছে এ ডট বি, তাহলে আসবে আমাদের এ বি কি বলতো, কস থিটা। তাহলে এখান থেকে বলতো এ কস থিটার মান কত, এখান থেকে এ কস থিটা নেওয়া যাবে না? হ্যাঁ, এ কস থিটা এইটা। তাহলে এখান থেকে আমাদের বোঝা যাচ্ছে এ কস থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে এ ডট বি ডিভাইডেড বাই কি বলতো, বি। তাহলে এ কস থিটা যে কথা, এ ডট বি ডিভাইডেড বাই বি কি কথা বলতো, একই কথা। যার আমি স্পষ্ট বুঝতে পারতেছি, স্পষ্ট বোঝা শেষ। কি বোঝা শেষ? যে বি এর উপর এ এর অভিক্ষেপ, বি এর উপর কার অভিক্ষেপ, এর অভিক্ষেপ, এই যে এ ভেক্টরের অভিক্ষেপ যেটা হবে, যার অভিক্ষেপ সে ইন্টু কস থিটা, সে ইন্টু কস থিটা, এটা কত হবে? ওই দুটো ডট গুণফল ডিভাইড বাই কার উপর, বি এর উপর, ওই যে বি দ্বারা ভাগ হয়ে যাবে, হয় এইটা না তবে এইটা। তাহলে সঠিক অপশন কোনটা হচ্ছে ভাই আমাদের? সঠিক অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কত নম্বর, গ নম্বরটা। কই কোনটা দেওয়া আছে? এটা দেওয়া আছে, এই যে এইটা, ঠিক আছে, এইটা দেওয়া আছে, এটা দেওয়া নেই, বাট এটা দেওয়া থাকলে এটা অ্যান্সার, এটা দেওয়া থাকলে এটা অ্যান্সার, কাজ শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এরপর বলতেছে, এবার কি বলতেছে, এবার 16 নম্বর দেখো তোমরা কি বলতেছে, বলতেছে এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ নিচে কোনটি। এবার কার উপর? এ ভেক্টরের উপর। আগের বার বলছিল বি এর উপর, এবার বলতেছে এ ভেক্টরের উপর। এই যে এ এর উপর কার অভিক্ষেপ, বি ভেক্টর এর অভিক্ষেপ, কার অভিক্ষেপ, বি ভেক্টরের, যার ফলে কি হবে, বি কস থিটা। আর বি কস থিটা মানে নিলে কি থাকে আমাদের, এ ডট বি এর মাঝে বি কস থিটা নিলে কি থাকে বাদ বাকি, এ ডট বি, আর নিচে কি বলতো, এ ভেক্টরের মান, কাজ শেষ। তাই এখানে সঠিক অপশনটা যেটা হচ্ছে আমাদের, বা সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আমাদের, এটা দেওয়া নেই, পরেরটাতে দেওয়া আছে আমাদের এটা বি কস থিটা, যার ফলে সঠিক অ্যান্সারটা হবে আমাদের বি কস থিটা। বোঝা গেছে? হ্যাঁ, এখানে আহামরি কিছু নেই ভাই, ফিজিক্স মানে জাস্ট লজিক কিছু খাটবে, ম্যাথমেটিক্সের উপর কিছু লজিক খাটবে, দ্যাটস কল ফিজিক্স। এখানে আহামরি কিছু নেই। তো তুমি বিষয়টাকে যদি কমপ্লেক্স করে নাও, তোমার কাছে এটা কঠিন মনে হবে, সহজ করে নিলে বিষয়টাকে তোমার কাছে সহজ মনে হবে, পার্থক্য এটাই। এরপর চলে আসি আমরা পরেরগুলোতে। পরেরগুলো বলতে বোঝাচ্ছি 17 নম্বরটা, বলতেছে কোনো বল ভেক্টরের কাল শূন্য হলে বল ভেক্টরটি কী হবে। মানে কোনো বল ভেক্টরের কাল শূন্য, মানে বল একটা ভেক্টর যেটা কাল হচ্ছে শূন্য, তার মানে আমি বুঝতে পারছি কার কাল শূন্য, বল ভেক্টরের। তো এইভাবে লিখি আমি, কাল অফ বল ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে শূন্য, তাই তো? তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে কি, এটা দ্বারা বোঝাচ্ছে এটাকে এভাবে লেখা যায়, কাল অফ বল ভেক্টর মানে কি, এটাকে এভাবে লেখা যাবে না, লেখা যাবে ন্যাবলা অপারেটর ক্রস হচ্ছে আমাদের বল ভেক্টর, এটা কত, শূন্য। আমি তোমাদের প্রথমে বলছিলাম যদি আমাদের কালটা শূন্য আসে সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আমাদের সংরক্ষণশীল প্লাস এটা ঘুরতেছে না, কাল শূন্য মানে সে নো রোটেশন, কাল শূন্য মানে কি, নো রোটেশন, কোনো ঘূর্ণন নাই। তাহলে ঘূর্ণন যদি আমাদের নাই থাকে সেক্ষেত্রে তার শক্তিটা সে সংরক্ষণ করবে, প্লাস সে কী করবে, সংরক্ষণশীল প্লাস অঘূর্ণনশীল। এই যে অঘূর্ণন কী বলতো, শীল। এই এতটুকু হচ্ছে আমাদের কথা। তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা আমাদের সংরক্ষণশীল অথবা অঘূর্ণনশীল, অপশনে দেওয়া আছে আমাদের সংরক্ষণশীল, তাহলে সংরক্ষণশীলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এই। তো এরপর তোমরা চলে আসো 18 নম্বর অপশনে। 18 নম্বর অপশনে দেখো তো আমাদের কী বলতেছে, মানে পরের এক্সাম্পলটা বলতেছে, এখানে বলতেছে যেটা সেটা হচ্ছে আমাদের পি ভেক্টর একটা দেওয়া আছে, এবং বলা আছে পি ভেক্টরটা হচ্ছে আমাদের হাফ ইন্টু আই ক্যাপ প্লাস হাফ ইন্টু জে ক্যাপ, ঠিক আছে, প্লাস এখানে কিউ কে ক্যাপ। এবার বলতেছে কিউ এর মান কত হলে পি ভেক্টরটি একক ভেক্টর হবে।
এটা খুব একটা সুন্দর কোশ্চেন, ঢাবিতেও আসে বেশ ভালো সালো, যে পি ভেক্টরের মান মানে পি ভেক্টরটা একটা একক ভেক্টর হবে যদি কিউ এর মান কত হবে, যখন কত হবে, তাহলে বের করতে হবে কিউ এর মান যখন আমাদের পি ভেক্টরটা কী হবে, একক ভেক্টর। তাহলে সত্য মতে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, আমি যদি বলি যে পি এর যে মানটা হবে মডুলাস করে দিই, তখন অ্যান্সার কত হবে 1। তাহলে এই কাজটাই করবো আমরা এখানে, সত্য মতো এই কাজটা করবো, মডুলাস অফ পি ভেক্টর ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি বুঝতে পারতেছি পি ভেক্টরের মান বলতে এইটা বলতে এইটার মান বলতে আসতেছে আমাদের আন্ডার রুট অফ আই এর সহগের উপর স্কোয়ার, তার মানে 1/4 একবার কাজ করলাম, প্লাস জে সহগের উপর স্কোয়ার 1/4 প্লাস কে সহগের উপর স্কোয়ার, কে সহগ বলতে কিউ তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। উভয় পাশে যদি স্কোয়ার করি তাহলে স্পষ্ট বুঝতে পারতেছে স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তখন থাকতেছে আমাদের কি থাকতেছে 1/4 প্লাস 1/4 প্লাস কিউ এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তাহলে এখান থেকে কিউ এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে আমাদের 1 মাইনাস 1/4 যোগ করলে আমাদের কত থাকে 1/4 দুটো 1/4, তার মানে আমাদের আসতেছে হাফ, তাই না? যোগ করলে 1/4 প্লাস 1/4 যোগ করলে কত আসে আমাদের লসাগু 4, এখানে আমাদের একা রেখে 2, তার মানে আসে কত আমাদের হাফ, এই যে হাফ ওপাশে গিয়ে বিয়োগ হয়ে গেল, প্লাসটা ওপাশে গিয়ে মাইনাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের আসতেছে কিউ ইজ ইকুয়াল টু একের থেকে হাফ গেলে কত থাকে আমাদের হাফ থাকে, এই কিউ এর উপর স্কোয়ার ছিল, স্কোয়ারটা ওপাশে গিয়ে রুট হবে, তার মানে রুট যদি আমি করি বর্গমূল, সেক্ষেত্রে আমাদের আসতেছে স্কোয়ারটা ওপাশে গেলে আমাদের কি হচ্ছে প্লাস মাইনাস, তাহলে এখান থেকে আমাদের আসতেছে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের প্লাস মাইনাস 1/কি বলতো √2। এই তাহলে কিউ এর মান যদি আমাদের কি হয় প্লাস মাইনাস 1/√2 হয়, সেক্ষেত্রে কিউ এর মান যদি আমাদের প্লাস মাইনাস 1/√2 হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের কিউটা হবে আমাদের পি ভেক্টরটা হবে আমাদের কি ভেক্টর বলতো, একক ভেক্টর। এই তাহলে সঠিক অপশনটা কোনটা আমাদের বলতো, সঠিক অপশনটা হচ্ছে আমাদের গ নাম্বারটা, প্লাস মাইনাস দেওয়া নেই, শুধুমাত্র প্লাসটা দেওয়া আছে। এই তো এবার চলে আসি আমরা 19 নম্বর এক্সাম্পল। এখানে বলতেছিল সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান যে কোনো একটির কেমন হবে এটা বের করতে হবে। তাহলে সমকোণে তারা ক্রিয়া করতেছে, তাহলে একটা কাজ করলাম, মনে করলাম যে দুটি ভেক্টর হচ্ছে আমাদের একটা পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর। এই ভেক্টরটা কিন্তু সমান না, তাদের মান সমান, তার মানে এটা বোঝাচ্ছে পি এর মান এবং কিউ এর মান আলটিমেটলি সমান। তো মনে করলাম এদের লব্ধি যেটা সেটা হচ্ছে আমাদের আর ভেক্টর সমান লেখা যাবে পি ভেক্টর প্লাস হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এখান থেকে আর সমান হবে আন্ডার রুট অফ পি এর উপর স্কোয়ার কিউ এর উপর স্কোয়ার প্লাস 2p কিউ জানা আছে কস আলফা, বাট আলফা জায়গায় কত পড়বে 90, সমকোণে ক্রিয়া করতেছে, যার ফলে লব্ধি আর ইজ ইকুয়াল টু হবে আন্ডার রুট অফ পি এর উপর স্কোয়ার প্লাস, এখন পি এর মান আর কিউ এর মান সমান, যার ফলে কিউ এর জায়গায় বসাই দেবো পি এর উপর স্কোয়ার, আর এই বাদ বাকিটা তো আমাদের 0, তখন থাকতেছে আমাদের এইটা বলতে আমাদের আর সমান চলে আসতেছে আন্ডার রুট অফ 2p স্কোয়ার। তাহলে এখান থেকে থাকে আমাদের আর ইজ ইকুয়াল টু হবে আন্ডার রুট অফ 2 ইন্টু কত বলতো পি। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে এদের লব্ধির মান হবে যে কোনো একটার কত গুণ বলতো √2 গুণ, কাজ শেষ। কথা বোঝা গেছে, যে কোনো একটার কত গুণ বলতো √2 গুণ। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এটার ক নম্বরটা। এই তো এরপর আমাদের দেখো তো কত নম্বর এবার চলে গেল, এটা গেল 19 নম্বর এক্সাম্পল। এবার চলে আসা যাক আমাদের 20 নম্বর এক্সাম্পলে। তো এখানে 20 নম্বর এক্সাম্পলটা দেখো কি বলতেছে, এখানে একটা চিত্র দেওয়া ছিল, আমি চিত্রটা আসলে তোমাদের একটু অঙ্কন করে দিই তাহলে সুবিধা হবে তোমাদের। এখানে নদী নৌকা সংক্রান্ত একটা প্রশ্ন দেওয়া ছিল, এ পাশে বলা ছিল আমাদের পি, এটার মান দেওয়া ছিল তোমাদের এখানে আছে 9 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। আর এখানে এটা দেওয়া ছিল কিউ, আর এখানে বলা ছিল এটা হচ্ছে আমাদের আর, হ্যাঁ, এবং এই কোণটা হচ্ছে আমাদের বিটা, এবং এই বিটা কোণের মানটা দেওয়া ছিল 30 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে উদ্দীপক কিছু দেওয়া ছিল, ওরা বলছিল যে চিত্রের আলোকে বহমান নদীতে স্রোতের বেগ হচ্ছে 9 কিলোমিটার/আওয়ার পি যেটা, আর নৌকার লব্ধি বেগ হচ্ছে আর এবং নৌকার বেগ হচ্ছে কিউ, এর মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা, দ্যাট ইজ 30 ডিগ্রি। এবার বলতেছে নৌকা আড়াআড়ি পথে পার হতে হলে, নৌকা যদি আড়াআড়ি পথে পার হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিউ এর মান কত হবে এটা বের করতে হবে। কিউ এর মান বলতে বুঝতে পারতেছো নৌকার বেগ কত হবে এটা বের করতে হবে, ঠিক আছে, নৌকা বা সাঁতারের বেগ। তো তোমাদের একটু বলে রাখা ভালো, এখান থেকে তুমি বুঝতে পারতেছো এই কোণটা হচ্ছে আমাদের 30, তাহলে এখান থেকে শুরু করে এই টোটাল কোণটা স্রোতের সঙ্গে নৌকার যে দেখো স্রোত এবং নৌকার যে মধ্যবর্তী কোণটা হবে এটাকে বলছিলাম আলফা, আলফা হবে আমাদের 120, কারণ এখান থেকে এটা 90, এখান থেকে এটা 30, 120। তো একটা বিষয় মাথায় রাখবা শর্টকাটের জন্য, যে যদি স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয় এবং যদি নৌকাটা আমাদের ঠিক আড়াআড়িভাবে পার হয়ে যায়, পাড়ি দেয় না কিন্তু পার হয়ে যায় বা আড়াআড়ি পথে অতিক্রম করে, তোমার ওই পারে ঠিক পৌঁছায় যায়, সেক্ষেত্রে আমাদের স্রোতের বেগ যত হবে নৌকার বেগ হবে তার দ্বিগুণ। তার মানে স্রোতের বেগ এখানে 9, কিউবের মানটা হবে কত বলতো আমাদের এখানে 12 কিলোমিটার/আওয়ার। এই বিষয়টা মাথায় রাখবো। তো এটা কীভাবে বের করা যাবে? বের করা যাবে খুব সহজভাবে। কীভাবে? তো আমরা মনে করে নিব এখানে, খেয়াল করে দেখো যে স্রোতের সঙ্গে লব্ধি দ্যাট ইজ আর কত গুণ উৎপন্ন করছে, এখানে থিটাটা কত হবে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে বলা যাবে না, কি বলা যাবে যে tan 90 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি হচ্ছে আমাদের এখানে কার সঙ্গে কোণ উৎপন্ন করছে, পি এর সঙ্গে, যার ফলে পি বা স্রোত থাকবে নিচে সিঙ্গেল, তাহলে বা কার সঙ্গে কোণ উৎপন্ন করলো না, কিউবের সঙ্গে, এই যে কিউ এখানেও কিউ, ট্যান মানে এভাবে বলে আমি, ট্যান মানে হচ্ছে আমাদের সাইন বাই হচ্ছে আমাদের কস
মধ্যবর্তী টোটাল কোণ কত ছিল আমাদের? আলফাটা ছিল 120, এই যে 120, এখানে কত বসাই দিবা? 120 বসাই দিবা। এর পরের লাইনে তোমরা বলবা যেহেতু এমসিকিউ শর্ট করে নেই না, এই tan 90 মানে কত আমাদের? 1/0। তো 1/0 যদি তাই হয়, বসংখ্যাতে যদি হয় আমাদের, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারতেছো 0 ইন্টু সামথিং মানে এটা 0 আসতেছে, আর 1 ইন্টু এটা মানে ওইটা থাকতেছে, অর্থাৎ p প্লাস কিউ cos ইন্টু কত বলতো 120 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বের করতে হবে কার মানটা বলো তো? কিউ এর মানটা। এই যে কিউ এর মানটা আমাকে বের করতে হবে, এই যে এখান থেকে কিউ এর মানটা বের করতে হবে, কিউটা। তাহলে এখান থেকে তোমরা বলবা কিউ cos 120 আচ্ছা থাকলো ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস কত বলো তো? পি। তাহলে এখান থেকে আমাদের কিউ ইজ ইকুয়াল টু পাচ্ছি আমি মাইনাস পি ডিভাইড বাই cos 100 কত বলো তো? 20। একটু বড় করে লিখলাম, ঠিক আছে, তোমাদের যাতে বোঝা সুবিধা হয়। তাহলে কিউ ইজ ইকুয়াল টু থাকতেছে আমাদের মাইনাস পি, পি এর মান কত? 9, এই যে 9 ডিভাইড বাই cos 120 এর মান কত? মাইনাস হাফ, এই যে মাইনাস 1/2, মাইনাস মাইনাসে ক্যান্সেল আউট বা প্লাস হয়ে যায়। তাহলে কিউ ইজ ইকুয়াল টু থাকতেছে আমাদের 18 কিলোমিটার পার কি বলতো? আওয়ার। এইটা হচ্ছে আমাদের এই ম্যাথের সিস্টেমেটিক সলিউশন প্রসিডিউর, ঠিক আছে? বুঝতে পারছো তো? হ্যাঁ, এখানে না বোঝার মতো কিছু নেই ভাই, এটা বোঝার মতো জিনিস, সহজ জিনিস। তাহলে এখানে সঠিক সমাধানটা হচ্ছে আমাদের 18 কিলোমিটার পার আওয়ার, দ্যাট ইজ খ নাম্বারটা। এই এরপরে চলে আসো তোমরা কত নম্বর? 21 নম্বর এক্সাম্পলে। তো 21 নম্বর এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ অথবা দেখো তো এখানে কী বলতেছে যে এ ভেক্টর এত, বি ভেক্টর এত, লব্ধি আর হলে নিচের কোনটি সঠিক? তো তোমরা আগে লব্ধিটা বের করে নাও যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু হবে আমাদের এ ভেক্টর প্লাস হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে এখান থেকে আর ভেক্টর ইজ ইকুয়াল টু হবে এ ভেক্টর কই আমাদের এখানে 3i মাইনাস 4j প্লাস পরেরটা বলা আছে বি ভেক্টরটা হচ্ছে আমাদের -3i প্লাস হচ্ছে আমাদের 4j। তো বুঝতে পারতেছো -4j প্লাস 4j -3i প্লাস 3i ক্যান্সেল আউট, তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু আমাদের 0। তারপরে শূন্য ভেক্টর, তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে এই শূন্য ভেক্টরটা কোনো তলে অবস্থান করবে না। তাহলে কী বলা আছে ক নম্বরে? যে আরেকটি একমাত্রিক ভেক্টর, মানে কোনো মাত্রিক হবে না আর কি। তাহলে এটা একমাত্রিক হবে না, দ্বিমাত্রিকও হবে না, আবার ত্রিমাত্রিকও হবে না। তাহলে এটা কী হবে? নাল ভেক্টর। তাহলে আর ভেক্টরটা একটা কী ভেক্টর বলতো? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তাহলে এখানে সঠিক অপশনটা হচ্ছে আমাদের কত নম্বর? ঘ নম্বরটা, 21-এর ঘ। ওকে, এরপরে 22 নম্বরে চলে আসো। 22 নম্বর বলতেছে একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসম মানের দুটি ভেক্টরকে কি বলে? তো জানতেছো তোমরা একই দিকে ক্রিয়াশীল দুটি অসম মানের সমজাতীয় কিন্তু অসম মান, সেক্ষেত্রে তাদেরকে বলা হয় সদৃশ ভেক্টর। আর যদি বিপরীত দিকে সমজাতীয় দুটি ভেক্টর বিপরীত দিকে কাজ করতেছে অসমান, সেক্ষেত্রে তাদেরকে বলা হবে বিপরীত দিকে কাজ করলে এটা হচ্ছে আমাদের বিসদৃশ, ঠিক আছে? তারপর সমান ভেক্টর তোমরা বুঝতে পারতেছো মানুষ সমান হওয়া লাগবে, দিকেও সমান হওয়া লাগবে। আর বিপরীত ভেক্টর বলতে তোমরা বুঝতে পারতেছো যে একটা অপরটার হবে আমাদের বিপরীত। এই তো আশা করি বুঝতে পারছো এখানে সঠিক অ্যান্সারটা হবে কোনটা? একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসম মানের দুটি ভেক্টরকে বলা হবে আমাদের কোন ভেক্টর বলো তো? যেহেতু একই দিকে ক্রিয়া করতেছে, তাই না, সেক্ষেত্রে আমাদের কী আসতেছে এখানে? সদৃশ অ্যান্সার আসতেছে, সদৃশ। আর বিপরীত দিকে ক্রিয়া করলে এটা কি হইতো? বিসদৃশ হইতো, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে তোমাদের কত নম্বর? 22 নম্বরে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের গ নম্বরটা। এরপর আসি আমার 23 নম্বরে। 23 নম্বরটা বলতেছিল যে নিচের কোনটি দিক নির্দিষ্ট নয়? তোমরা জানো শূন্য ভেক্টরের দিক নির্দিষ্ট কখনো হয় না। তারপরে সঠিক সমাধানটা হবে আমাদের শূন্য ভেক্টর। কত নম্বর এটা তাহলে? 23-এর ঘ নম্বরটা। 24 নম্বরে চলে আসি। কোনো ভেক্টরে পাদবিন্দু যদি ইচ্ছামতো স্থানান্তর করতে না দেওয়া হয় তাহলে সেই ভেক্টরটাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। যদি কোনো ভেক্টরের পাদবিন্দুকে ইচ্ছামতো স্থানান্তর করতে তুমি না পারো তাহলে ওটাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। কী ভেক্টর বলতো? সীমাবদ্ধ। এই তো সঠিক অপশন হবে 24-এর কত বলতো? গ। এবার আসি 25 নম্বর। এটা খুব সুন্দর একটা এমসিকিউ, কিন্তু মাথায় রাখবা সবসময়। এখানে বলতেছিল এ ভেক্টর দেওয়া ছিল, বলতেছে এবং এ ভেক্টর দেওয়া ছিল আমাদের হচ্ছে আমাদের 5 কত বলতো? জে ক্যাপ। এবার বলতেছে বি ভেক্টর এ ভেক্টরের বিপরীত হলে এই বি ভেক্টরটা এ ভেক্টরের বিপরীত। তো বিপরীত ভেক্টরের সংজ্ঞা কিন্তু অন্যরকম, তোমাদের বলি। বিপরীত ভেক্টর সংজ্ঞাটা হচ্ছে যে জাস্ট বি ভেক্টরটা এ ভেক্টরের বিপরীত হবে যদি এ ভেক্টরের মান বি ভেক্টরের উল্টাটা হয়। মান বলতে এখানে আছে 5, উল্টা বলতে 1/5। দিকটা কিন্তু একই দিকে থাকবে, অর্থাৎ জে ক্যাপ হবে। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি দুইটি বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা হবে দুইটি বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা হবে সেটা কত হবে? যেহেতু প্রথম ভেক্টরটা যেদিকে, দ্বিতীয় ভেক্টরটা ওইদিকে হবে বিপরীতের ক্ষেত্রে, সেহেতু এদের মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি বলতো? 0 ডিগ্রি। একই দিকে 0 ডিগ্রি, বাট মানটা কী হবে? শুধুমাত্র মানটা হবে তোমার উল্টা বা বিপরীত, ঠিক আছে? কিন্তু দিকটা হবে কোন দিকে? একই দিকে। পরীক্ষা এমসিকিউ আসতে পারে দুইটি বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলতো? 0 ডিগ্রি। কাজ শেষ। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের 25-এর কত বলতো? খ নম্বরটা। এরপর চলে আসে তোমরা 26 নম্বর এক্সাম্পলে। তো 26 নম্বর এক্সাম্পল কী বলতেছে? 26 নম্বর এক্সাম্পল বলতেছে বিনিময় সূত্র মেনে চলে দুটি ভেক্টরের যোগ। দেখি তো কী করে। a প্লাস বি করলে আমাদের a প্লাস বি যে কথা, b প্লাস a কিন্তু আমাদের জানা আছে একই কথা। তোমরা মান বসায় নিয়েও মানে ভেক্টর বসায় নিয়ে বের করতে পারো। তারপর দুটি ভেক্টরের ডট গুণন, তাহলে a ডট বি যে কথা আমাদের জানা আছে b ডট a
একই কথা, দুটি ভেক্টরের ক্রস গুণন তোমাদের জানা আছে এ ক্রস বি যে কথা, বি ক্রস এ একই কথা নয়। একই কথা হবে কখন, যদি আমি এ ক্রস বি করি এবং এর সামনে একটা মাইনাস দিয়ে বলি বি ক্রস এ, তখন আমাদের একই কথা। ঠিক আছে, যার ফলে আমরা বলতে পারবো যে বিনিময় সূত্র মেনে চলে আমাদের দুটি ভেক্টরের যোগ এবং দুটি ভেক্টর কী বলতো ডট গুণফল। ক্রসটা মানে না, যার ফলে সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের 26-এর ক নম্বর, দ্যাট ইজ 1 এবং 2। এরপর চলে আসি আমরা 27 নম্বর এক্সাম্পলে। বলতেছে পি ও কিউ দুটি ভেক্টর। তো বলতেছে এখানে কি বলতেছে, 1 নম্বর অপশনে বলতেছে পি ভেক্টরের মান কিউ ভেক্টরের চেয়ে বেশি হলে লব্ধি পি এর নিকটবর্তী হবে। অবশ্যই সঠিক কথা। সাপোজ মনে করলাম এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, পি ভেক্টরের মান হচ্ছে আমাদের 10 নিউটন, আর এখানে একটা ভেক্টর কাজ করতেছে, এটা হচ্ছে কিউ ভেক্টর, এর মানটা হচ্ছে আমাদের 5 নিউটন। তাহলে লব্ধিটা এটা কি মাঝ বরাবর যাবে বা কিউ বরাবর যাবে? অবশ্যই না। লব্ধি যাবে কার বরাবর, কার দিক বেশি হালবে বলো তো? পি এর দিক বরাবর বেশি হালবে, অর্থাৎ লব্ধি যাবে আমাদের এই দিক বরাবর। এই কোনটাকে আমি বললাম থিটা। তাহলে প্রথমটা আমাদের সঠিক। 2 নম্বর বলতেছে পি এর মান কিউ এর মান সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করো। হ্যাঁ, সমদ্বিখণ্ডিত করবে। যদি সমান হয়, এটার মানও 10, এটার মানও আমাদের 10, সেক্ষেত্রে লব্ধি যাবে কোন বরাবর? লব্ধি যাবে ঠিক এদের মাঝ বরাবর। তার মানে এই কোণটা যদি আমাদের আলফা হয়, তাহলে আমাদের লব্ধির এই লব্ধির এই কোণটা হবে, অর্থাৎ লব্ধি পি এর সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটা হবে আমাদের কত হবে? থিটা ইজ ইকুয়াল টু হবে আমাদের আলফা ডিভাইড বাই 2। মধ্যবর্তী কোণকে কী করবে? সমদ্বিখণ্ডিত করবে। নর্মাল জিনিস, প্রুভ করে দেখানো যায়। 3 নম্বরটা কি বলতেছে, পি এর মান যদি বেশি হয় কিউ এর তুলনায়, তবে লব্ধি কিউ এর নিকটবর্তী। অবশ্যই না, লব্ধি হবে কার নিকটবর্তী? পি এর নিকটবর্তী, কারণ পি এর মানটা বেশি। সঠিক অপশনটা তাহলে কতটুকু হচ্ছে? 1 এবং 2। সঠিক অপশন 1 এবং 2 দেওয়া আছে আমাদের ক নম্বরে, যার সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের ক নম্বর। তো এবার শুরু করা যাক আমাদের 28 নম্বর এক্সাম্পলটা। এখানে বলতেছিল যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটি ভেক্টর, তিনটির ক্ষেত্রে 1 নম্বর বলতেছিল, যেটা আমি আগে ভেক্টরগুলো লিখে নিই। এ ভেক্টর বলতেছিল এটা হচ্ছে আমাদের আই প্লাস জে, আর বি ভেক্টরটা দেওয়া ছিল আমাদের নর্মাল শুধুমাত্র কে, আর সি ভেক্টর দেওয়া ছিল আমাদের আই মাইনাস জে। ঠিক আছে, তো বলতেছিল বহুপদী একটা প্রশ্ন, বলতেছিল যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর ভেক্টর তিনটির ক্ষেত্রে 1 নম্বর অপশন ছিল এ ও সি একই রেখায় অবস্থিত। আচ্ছা ভাই, দুটি ভেক্টর একই রেখায় অবস্থিত হলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? অবশ্যই 0 ডিগ্রি। দুটো ভেক্টর একই রেখার উপর অবস্থিত হলে তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তার মানে প্রথমটা সঠিক হবে, যদি এ আর সি এর মধ্যবর্তী কোণ কত হয়? 0 ডিগ্রি হয়, তাহলে তারা একই রেখার উপর অবস্থান করবে। তাহলে আমি এ এবং সি এর মধ্যবর্তী কোণ বের করি, দ্যাট ইজ এখান থেকে বের করবো আমরা কোণ, দ্যাট ইজ এ ডট বি ডট গুণফল দিয়ে, এটা হবে আমাদের এ বি কী বলো তোমাদের কস থিটা। তাহলে এখান থেকে আমাদের কস থিটা ইজ ইকুয়াল টু চলে আসবে এ ডট বি ডিভাইড বাই হচ্ছে আমাদের এর মান, কার বলো তো? বির মান। ওকে, এখান থেকে এ ডট বি কত আসে? আই সগের সঙ্গে আই সগ, দ্যাট ইজ 1 মাইনাস যে সগের সঙ্গে যে সগ, অর্থাৎ +1 -1 প্লাস মাইনাসে -1 ডিভাইড বাই এর মান বির মান। দরকার নাই, এর মান কিছু একটা হবে, বির মান কিছু একটা হবে, বাট এখানে তো 0 আসতেছে, 0 ডিভাইড বাই সামথিং মানে এখানে আসতেছে আমাদের 0। তাহলে বলো এখান থেকে কস থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি আসবে। কস থিটার মান 0 হলে তাহলে বলো তো কস থিটা মানে কত? কস থিটা 0 মানে কত ডিগ্রির মান 0 হয় আমাদের কসের? অবশ্যই কস কত বলো তো? 90 ডিগ্রি মান। তাহলে কস ক্যান্সেল আউট, আলটিমেটলি থিটা ইজ ইকুয়াল টু চলে আসে আমাদের 90 ডিগ্রি। তার মানে প্রথমটা যেটা বলতেছে একই রেখার উপর অবস্থিত, একই রেখার উপর অবস্থিত না দুটো ভেক্টর। ঠিক আছে, একই রেখার উপর অবস্থিত হচ্ছে না, তাহলে প্রথমটা ভুল। 2 নম্বর কী বলতেছে, বি ভেক্টর এবং সি ভেক্টর পরস্পর লম্ব। তাহলে এই বি এবং সি পরস্পর লম্ব হয় কিনা এটা দেখতে হবে। আচ্ছা, আমাদের জানা আছে দুটো ভেক্টরের ডট গুণফল যদি আমাদের 0 আসে, তাহলে তারা পরস্পর কী হয়? লম্বভাবে অবস্থান করে। কারণ মানে একটা অপরটার উপর লম্বভাবে অবস্থান করবে। তো দেখি তো এই এ আর বি, অর্থাৎ সরি এ আর বি না, এখানে বি ও সি, এখানে বলতেছে কি বি ভেক্টর এবং সি ভেক্টর, আর বি ভেক্টর এবং সি ভেক্টর ডট গুণফল বলে আমাদের 0 আসে কিনা দেখো। এখানে আছে কে, এখানে কি কে আছে? কোনো নাই, যার ফলে এর ডট গুণফল কত হবে? 0 হবে। তার মানে আমাদের এই অপশনটা ঠিক আছে। ঠিক আছে, এরপর 3 নম্বরটা বলতেছে এ ও বি, কী বলতেছে? এ ও বি অঘূর্ণনশীল। আচ্ছা, এবার দেখতে হবে এ এবং বি কী বলতেছে, এবার ভালো করে দেখি তো কী বলতেছে এ ও বি অঘূর্ণনশীল। তো খেয়াল করে দেখি তো আমাদের এ এবং বি অঘূর্ণনশীল হয় কিনা। তাহলে দ্বিতীয়টা ঠিক ছিল, আমাদের এ বি অঘূর্ণনশীল হয় কিনা এটা দেখতে হবে, এটাও এবং বিটাও। আচ্ছা, ঘূর্ণনশীল অঘূর্ণনশীল ডিপেন্ড করে কার উপর? কালের উপর। তাহলে এটাকে কাজ করি, আমরা প্রথমে কাল দেখি, যে কাল দেখবো, কার কাল দেখবো? প্রথমে এ ভেক্টরের। দেখি তো এটা কি আসে আমাদের। তাহলে কার্ল অফ এ, এটা চলে আসবে আমাদের, কি চলে আসছে আমাদের সবার জানা আছে, কি জানা ছিল? নাবলা অপারেটর। তোমাদের জানা আছে নাবলা অপারেটর মানে কি ছিল? খেয়াল করে দেখো, লিখে দিই। নাবলা অপারেটর মানে ছিল আমাদের ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল, দেখো ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কি ক্যাপ বলো তোমাদের? কে ক্যাপ। এটা ছিল কিনা বলো? হ্যাঁ। তাহলে এখান থেকে প্রথম যে ভেক্টরটা আছে এর আই সগ, অর্থাৎ ডেল ডেল, আমাদের এখানে আইটা আগে লিখতে হবে আই জে কে। ঠিক আছে, এখানে আই সগ প্রথমে কি হচ্ছে আমাদের? ডেল ডেল এক্স প্রথম ভেক্টরের, তারপরটা জে সগ কত? ডেল ডেল ওয়াই, তারপরটা কে সগ তো? ডেল ডেল জেড।
আর এ ভেক্টরের আই সহগ লিখতে হবে। আই সহগ কত আমাদের এখানে 1, জেড সহগ কত 1, জেডের সহগ কত জেড নাই, যার ফলে কত হবে এখানে 0। তাহলে বলো এবার এখানে কত আসে ক্যালকুলেশন করলে, আইকে কমন নিলে আমাদের এই বরাবর ক্যান্সেল আউট থাকতেছে এইটা 0 ইন্টু এইটা মানে 0 মাইনাস ডেল্টা জেড অফ জেড তো নাই, তারপরে এটাও 0। তারপর হচ্ছে মাইনাস জেকে নিলে আমাদের, এবার মাইনাস জেকে নিলে তোমরা বুঝতে পারতেছো, জানো তোমরা কী হবে এবার এই বরাবর ক্যান্সেল আউট, তাই তো? তখন থাকে আমাদের এটার সঙ্গে এটা গুণ হবে, দ্যাট ইজ 0, এর সঙ্গে এটা গুণ হলে এটা আমাদের 0 প্লাস কে থাকলো, কে নিলে আমাদের কি থাকে একটু খেয়াল করে দেখো, কে নিলে আমাদের কি থাকতেছে এই বরাবর ক্যান্সেল আউট, তখন থাকতেছে এর সঙ্গে এটা, যেহেতু ডেল এক্স অফ 1 তার মানে এটা হচ্ছে আমাদের 0 মাইনাস তোমাদের জানা আছে অবশ্যই ডেল ওয়াই অফ 1, এটাও কত আসতেছে আমাদের 0 আসছে, কোনো চলক নাই আমাদের, ভেরিয়েবল যুক্ত পদ নাই, যার ফলে এই পুরোটা আসতেছে আমাদের নাবল অপারেটর ক্রস এ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তার মানে এ ভেক্টরটা আমাদের কি অঘূর্ণনশীল, 0 মানে কি অঘূর্ণনশীল, ঠিক আছে, ঘুরবে না। কাল তো আমাদের শূন্য অঘূর্ণনশীল। এবার একইভাবে দেখতে হবে কেটা মানে বি ভেক্টরটা, তো একটু খেয়াল করে দেখো সবই ঠিক আছে। এবার এর জায়গায় আসবে আমাদের বি, এর জায়গায় যদি বি আসে তাহলে এখানে বি ভেক্টরটা লিখে ফেলো, তাহলে বি ভেক্টরটা লিখলে এইটা হবে কত আমাদের বি ভেক্টর শুধুমাত্র কে সগ 1, তার মানে আই যে কে সগ 1 বাদ বাকিটা হচ্ছে আমাদের 0। তো এটা আসলে দেখে বোঝা যাচ্ছে নর্মাল কথা। এখানে যদি আমি আইকে কমন নেই, আইকে কমন নিলে এই বরাবর ক্যান্সেল আউট, তখন থাকতেছে এইটার সঙ্গে এটা করলে 0, এটার সঙ্গে এটা করলে 0, জেকে নিলে মাইনাস জেকে নিলে এটার সঙ্গে এটা 0, এটার সঙ্গে এটাও 0, কে নিলে বাদ বাকি বুঝতে পারতেছো এটা 0 এটা 0, তার মানে এটাও ক্ষেত্রে আমাদের কত আসবে 0 আসবে। এ ক্রস কি বলতো আমাদের বি করলেও 0 আসবে। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের এখানে অপশন যেটা দেওয়া আছে যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, ভেক্টর তিনটির ক্ষেত্রে 3 নম্বর অপশনে দেওয়া ছিল, 3 নম্বরটা দেওয়া ছিল এ ও বি অঘূর্ণনশীল। তার মানে হ্যাঁ, কেন অঘূর্ণনশীল? কারণ নাবল অপারেটর ক্রস বি ভেক্টর এবং নাবল অপারেটর ক্রস এ ভেক্টর করে আমাদের কত আসছে, কালটা কত আসতেছে 0, দুটারই কালটা কত আসতেছে 0, যার ফলে দুটাই কী বলতো অঘূর্ণনশীল। তাই সঠিক অপশন কোনটা আমাদের? সঠিক অপশন হচ্ছে আমাদের 2 নম্বর এবং 3 নম্বর, দ্যাট ইজ গ নম্বরটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা 29 নম্বর এক্সাম্পলে চলে যাব। 29 নম্বর এক্সাম্পল যেটা বলতেছিল, দেখো উদ্দীপকে কী বলছে, বা তোমাদের স্ক্রিনে উঠে গেছে হয়তো প্রশ্নটা, এখানে কি বলতেছে 29 নম্বর এক্সাম্পলে বলতেছে, কি বলতেছে যে সমান ভেক্টরের বৈশিষ্ট্য নিচের কোনটি? সমান ভেক্টর, তাহলে দুটো ভেক্টর সমান হতে হলে তাদের মানও সমান হওয়া লাগবে, দিকও সমান হওয়া লাগবে, কাজ শেষ। তাহলে এখানে বলতেছে সমজাতীয় রাশি, হ্যাঁ অবশ্যই সমজাতীয় রাশি হতে হবে, সমজাতীয় রাশি মান সমান দিক সমান। তাহলে অপশন 1 2 3 তিনটে সঠিক, 29-এর সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নম্বরটা। এরপর 30 নম্বর আসো, বলতেছে এম ভেক্টর দেওয়া আছে, এর উপর লম্ব হচ্ছে নিচের কোনটি? এটা দেওয়া আছে বহুপদীতে। তো এম ভেক্টরটা বলা আছে এভাবে 3 জে ক্যাপ মাইনাস হচ্ছে 2 কে ক্যাপ, এইটা এর উপর লম্ব হচ্ছে, এখানে অপশন দেওয়া আছে। 1 নম্বরটা বলা ছিল, 1 নম্বরটা বলছিল 4 আই ক্যাপ লম্ব কিনা, 2 নম্বরটা বলা ছিল কি এখানে 2 জে ক্যাপ, আর 3 নম্বরটা বলা ছিল কি বলা ছিল, এখানে বলা ছিল টোয়াইস জে প্লাস হচ্ছে 3 কে, এই তিনটের মাঝে কোনটা লম্ব এটা দেখাইতে হবে। আচ্ছা দেখি তো প্রথমটা চেক করে লম্ব এটা হয় কিনা। আচ্ছা আমাদের জানা আছে দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। আচ্ছা 90 ডিগ্রি হবে। দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ এই ক্ষেত্রে দুইটা ভেক্টরের ডট গুণফল কত হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। তাহলে দেখো তো এই এম ভেক্টর আর প্রথম ভেক্টরটা অর্থাৎ 4i ক্যাপটা, 4i যেটা আছে আমাদের, 4i যেটা আছে আমাদের, এইটা ডট গুণফল 0 আসে কিনা? হ্যাঁ অবশ্যই, এখানে i সহগ নাই, এখানে i সহগ আছে। তাহলে i সহগ যদি এখানে নাই, তার ফলে এটার ডট গুণফলটা কেমন হবে? 0 আসবে। হ্যাঁ এটা লম্ব, এটা লম্ব, একটা সঠিক। 2 নম্বরটা খেয়াল করে দেখি তো, এখানে ডট গুণফল করে দেখি তো, এটার সঙ্গে এটা ডট গুণফল করে দিই। ডট গুণফল করলে যে সঙ্গের সঙ্গে যে সগ গুণ করলে 3 দুগুণে কত আসে আমাদের 6, এখানে থাকে আমাদের 6, ফলাফলটা 6, কে সগ নাই, তার মানে এখানে হবে 6, তার মানে 2 নম্বরটা সঠিক নয়, 0 আসতেছে না। এবার 3 নম্বরটা দেখতে হবে, এই 3 নম্বরটা ডট গুণফল করে দেখি আমাদের কত আসে। এর সঙ্গে ডট গুণফল করলে যে সঙ্গের সঙ্গে যে সগ 3 দুগুণে কত 6 প্লাস 6, এখানে কে প্লাস মাইনাস মাইনাস 3 দুগুণে 6, অ্যান্সার কত? 0। তাহলে আমি ডট গুণফল 0 পাচ্ছি কয়টায়? দুইটায়, একটা হচ্ছে 1 নম্বরে, একটা হচ্ছে আমাদের 3 নম্বরে। তো সঠিক অ্যান্সার আমাদের হচ্ছে কত বলতো? 1 এবং 3। 1 এবং 3 কোথায় আছে? 1 এবং 3 আছে আমাদের খ নম্বরে, যা বলে 29 না 30, 30-এর হচ্ছে সঠিক অপশনটা হচ্ছে খ নম্বর। বুঝতে পারছো? হ্যাঁ, এগুলো না বোঝার মতো কিছু নাই ভাই, কারণ তুমি বেসিক একটা জিনিস নিয়ে তুমি অন্তত এমসিকিউ সলভ করতে পারছো, তার মানে ন্যূনতম তোমাদের বেসিক আছে, যার ফলে আমি এই কাজগুলো করতেছি এভাবে ধরে ধরে নিয়ে। এরপর চলে আসি আমরা 31 নম্বর এক্সাম্পলে। বলতেছে এটাকে বলা হয় ট্রিপল প্রোডাক্ট অফ স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশির ট্রিপল প্রোডাক্ট বা ত্রিগুণফল। ওকে, এখানে এ ভেক্টর ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তোমরা জানো, এগুলো পড়ে ফেলছো মনে হয় সম্ভবত, যে তিনটি ভেক্টর যদি আমাদের একই তলের উপর অবস্থান করে, তিনটি ভেক্টর যদি আমাদের একই তলের উপর অবস্থান করে, অথবা যদি একটা তোমার
ঘন সামুদ্রিকের আয়তন শূন্য হয় সেক্ষেত্রে এইটা হয়, একই তলার উপর অবস্থান অথবা ঘন সামুদ্রিকের আয়তন কেমন হওয়া লাগবে, শূন্য হওয়া লাগবে। তাহলে কোনো একটা যদি ঘন সামুদ্রিকের আয়তন শূন্য হয় সেক্ষেত্রে এইটা সমান শূন্য হবে, অথবা যদি তিনটা ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর একই তলের উপর অবস্থান করে সেক্ষেত্রে তার কন্ডিশন আমাদের এইটাই, সেক্ষেত্রে আয়তন শূন্য হবে। আয়তন শূন্য হলে তিনটা ভেক্টর একই তলের উপর অবস্থান করবে। এই আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কী হয়, এটাকে অপশনে কী বলতেছে দেখি তো। এখানে বলতেছে অপশন 1-এ বলতেছে এর অর্থ হলো, এর অর্থ 1 নম্বরটা বলা ছিল এভাবে যে এখানে বলা আছে এইটা অর্থাৎ থার্ড ব্র্যাকেট অফ এ ভেক্টর বি ভেক্টর, এখানে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা অপশন ঠিক আছে। এই ট্রিপল প্রোডাক্টটাকে চাইলে এভাবে লেখা যায়, স্কেলারের ট্রিপল প্রোডাক্টকে চাইলে এভাবে লেখা যায়, ত্রিগুণফলটাকে চাইলে এভাবে লেখা যায়। 1 নম্বরটা ঠিক আছে। 2 নম্বর কী বলতেছে, এ ভেক্টর বি ভেক্টর ও সি ভেক্টর একই সমতলে অবস্থিত। হ্যাঁ, যেহেতু এই তিনটা দিয়ে তোমার এইটাকে বোঝাচ্ছে, এইটা দ্বারা বোঝায় আসলে ঘন সামুদ্রিকের আয়তন শূন্য হলে তার উচ্চতা থাকবে না, উচ্চতা না থাকলে তিনটা ভেক্টর একই তলের উপর অবস্থান করবে। তার মানে 2 নম্বরটা সঠিক আছে। হ্যাঁ, 2 নম্বরটা সঠিক। 3 নম্বরটা বলতেছে বি ক্রস সি, অর্থাৎ বি ক্রস সি অর্থাৎ এইটা বি ক্রস সিটা কী বলতেছে, এ ভেক্টরের উপর লম্ব। খেয়াল করে দেখো, আমরা এভাবে হিসাব করতে পারি যে বি ক্রস সি কিন্তু এখানে একটা ভেক্টর, ঠিক আছে। দেখো এই পুরোটা মিলে একটা ভেক্টর কল্পনা করা যায়। হ্যাঁ, যেহেতু এই ভেক্টর এবং এ ভেক্টরের ডট গুণফল শূন্য, এই ভেক্টর এবং এ ভেক্টরের ডট গুণফল শূন্য, যার ফলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি বি ক্রস সি ভেক্টরটা এবং এ ভেক্টরটা পরস্পর কী বলতো লম্বভাবে অবস্থান করতেছে। কাজ শেষ। তাহলে এখানে সঠিক অপশনটা হচ্ছে আমাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তিনটাই হচ্ছে আমাদের এখানকার সঠিক অ্যান্সার। এই গেল আমাদের কত নম্বর এটা এক্সাম্পল, এটা গেল 31 নম্বর এক্সাম্পল। এবার চলে আসি আমরা 32 নম্বর এক্সাম্পলে। বুঝতে পারছো তো? হ্যাঁ, এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। আমি অত বেশি বেসিকে যাচ্ছি না, কারণ তোমাদের সবগুলো ম্যাথই করাই দিব, ঠিক আছে। 2023 সাল, 2000 তোমাদের 21, 22, 23, তারপর তোমাদের 19, বাদবাকি যতগুলো আছে সবগুলো করার ট্রাই করবো আর কি, স্টেপ বাই স্টেপ। এরপর চলে আসি আমরা 32 নম্বর এক্সাম্পলে। বলতেছে এখানে বলতেছে এ প্লাস বি, নর্মাল একটা কোশ্চেন। এ প্লাস বি হচ্ছে আমাদের 12i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 8k ক্যাপ, ঠিক আছে। আর এ মাইনাস বি ভেক্টরটা দেওয়া আছে, এটা বলা আছে কত, মাইনাস 6i ক্যাপ, তারপরটা হচ্ছে প্লাস 12j ক্যাপ, তারপরটা হচ্ছে প্লাস 10k ক্যাপ। এবার কোশ্চেন করতেছে 32টা, বি ভেক্টরটা কত হবে, বি ভেক্টরটা বের করতে হবে। তো আচ্ছা, তোমরা আমাকে বলো তো বি ভেক্টরটা কেমনে বের করা যাবে? নর্মাল কোশ্চেন বা নর্মাল অ্যান্সার যে বি ভেক্টরটা বের করা যাবে যদি আমরা এটাকে কী করি, বিয়োগ করে দিই। এটাকে বিয়োগ করলে এখানে আসতেছে কি প্লাস, এখানে বিয়োগ করলে যদি বিয়োগ করতেছি তার মানে এটা প্লাস, এটা মাইনাস, এটা কী হবে মাইনাস। তখন আমাদের চলে আসে কি, এটা ক্যান্সেল আউট, ঠিক আছে। তখন থাকে আমাদের কি, থাকে আমাদের 2b ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এটা প্লাস এটা প্লাস 12 হচ্ছে কত, এখানে হচ্ছে 18i ক্যাপ প্লাস এটা মাইনাস, এটা মাইনাস কত বলো তো 16j ক্যাপ, 12 আসছে 16, তারপর কি আসতেছে মাইনাস এটা প্লাস, তাহলে এখানে হবে আমাদের -2 কি বলো তো কে ক্যাপ। 10 থেকে 8 গেল, থাকে আমাদের 2। তাহলে এখান থেকে আমাদের বি ভেক্টর ইজ ইকুয়াল টু চলে আসতেছে 2 দ্বারা ভাগ করে দাও, থাকতেছে 9i ক্যাপ মাইনাস 8j ক্যাপ মাইনাস শুধুমাত্র কী ক্যাপ বলো তো কে ক্যাপ। এই তো আমি বি ভেক্টরটা পেয়ে গেছি। তাহলে এখানে বি ভেক্টরটা হচ্ছে আমাদের কত নম্বর বলো তো, গ নম্বর 9i ক্যাপ মাইনাস 8j ক্যাপ মাইনাস কী বলো তো কে ক্যাপ। এই এবার বলতেছে 33 নম্বরটা বলতেছে, এটা গেল 32 নম্বরটা। এবার 32 নম্বর এটা ছিল, 33টা বলতেছে এবার 33টা কি লাস্ট এক্সাম্পল, হ্যাঁ লাস্ট এক্সাম্পল এখানকার। এখানে বলতেছে এ ভেক্টর ও বি ভেক্টর মানে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু হট। আরে এটা তো আরও সোজা। তুমি এখান থেকে কী বের করছো ভাই বলো তো, বি ভেক্টরটা বের করছো। কী ভেক্টর বের করছো, বি ভেক্টরটা। তাহলে এখান থেকে এ ভেক্টরটা বের করতে হবে, তাহলে এ ডট বি বের করা যাবে। তাহলে এ ভেক্টরটা বের করবা কেমনে, বি ভেক্টরটা যেহেতু তুমি পেয়ে গেছো এটাকে মেশাই দাও। এবার এখান থেকে তুমি একটা কাজ করো, এখানে ছিল কীরকম, ছিল হচ্ছে আমাদের এরকমটা, এরকমটা ছিল কিনা, কাটাকাটি করবো না, এইভাবে রাখো। হ্যাঁ, এবার তুমি একটা কাজ করো, আগেরবার তুমি বিয়োগ করছিলে, এবার যোগ করে দাও, যোগ করে দিলে এই মাইনাস বি প্লাস বি ক্যান্সেল আউট, তখন থাকবে আমাদের এখান থেকে টয়েস এ ভেক্টর ইজ ইকুয়াল টু থাকতেছে আমাদের, যেহেতু যোগ করতেছি কোনো পরিবর্তন হবে না। তাহলে কী আসতেছে এখানে 12 থেকে 6 গেলে থাকবে আমাদের 6i ক্যাপ, তারপর হচ্ছে আমাদের এখানে 12 থেকে 4 চলে গেলে থাকবে আমাদের প্লাস 8j ক্যাপ, 10 আর 8 মিলে হচ্ছে আমাদের যেহেতু প্লাস 18 কি বলতো আমাদের কে ক্যাপ। তাহলে এখান থেকে আমাদের এ ভেক্টরটা চলে আসবে, এ ভেক্টরটা 2 দ্বারা ভাগ করে দিলে 3i ক্যাপ, তারপর প্লাস 4j ক্যাপ, তারপর প্লাস 9 কি বলতো আমাদের কে ক্যাপ। এই যে আমি পাইছি এ ভেক্টর এইটা, বি ভেক্টর এইটা, তো হয়েই তো গেল। তোমরা জাস্টিফাই করতে পারো, এ প্লাস বি মিলে আসবে আমাদের এইটা, যোগ করে দেখো এই যে 9 আর 3 12i ক্যাপ, তারপর এখানে প্লাস 4, এখানে 8 বিয়োগ করে দিলে কত থাকে 4j ক্যাপ মাইনাস 4j ক্যাপ, ঠিক আছে। এখানে 9 আর এখানে প্লাস 9, এখানে মাইনাস কে বিয়োগ যোগ বিয়োগ করলে আমাদের থাকে আমাদের প্লাস 8k ক্যাপ। এই তো এবার এ ডট বি বের করতে হবে, বুঝতে পারতেছো। আই সঙ্গে সঙ্গে আই সঙ্গ গুণ করে দাও, 3 9 কত 27, তারপর মাইনাস প্লাসে মাইনাস 4 8 32, তারপর এখানে মাইনাস প্লাসে মাইনাস 9 1 বা 9 1 9 থাকতেছে আমাদের এখান থেকে এ ডট বি
ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত থাকতেছে, এখানে থাকতেছে 27 মাইনাস 32 আর 9 মিলে হচ্ছে আমাদের কত বলতো 41। তাহলে এখান থেকে এ ডট বি করলে যেটা থাকে বুঝতে পারতেছো কত থাকে, এখানে থাকতেছে আমাদের মাইনাস কত থাকে 3 আর ওপাশে থাকতেছে 11, এই মিলে হচ্ছে আমাদের 14, তাই না? হ্যাঁ 14 মাইনাস হচ্ছে 14, মাইনাস কত বলতো 14, এই তো। তাহলে এখানে সঠিক অপশনটা যেটা 33, সেটা হচ্ছে আমাদের কত নম্বর, ঘ নম্বর অপশন অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমরা এই এমসিকিউ সলভিং প্রসেসগুলো বুঝতে পারছো। তো বাসায় বসে থেকে বা শুয়ে থেকে তোমরা চাইলে এমসিকিউ সলভ দেখতে পারো। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ 2023 সাল করলাম এটা, আমরা স্টেপ বাই স্টেপ 2022 সাল, 21 সাল, 20 সালে তো অটোপাস হয়ে গেল, পরীক্ষা হয়নি। তারপর তোমাদের 19 সাল, 18 সাল, 17 সাল, 16 সাল এইসব বিষয় তোমাদের দেওয়া শুরু করবো। প্রত্যেকটা অধ্যায়ের এভাবে এমসিকিউর সমাধান দেখবা বিগত বোর্ডের, তাহলে তোমার জন্য সুবিধা হবে বিষয়গুলো ফিল করতে, বুঝতে। আর তোমাদের কনসেপচুয়াল ক্লাস, প্রত্যেকটা অধ্যায়ের কনসেপচুয়াল ক্লাস তোমাদের থাকবে, ওয়ান শট ক্লাস থাকবে, প্লাস স্টেপ বাই স্টেপ 3-4টা ক্লাস দিয়ে তোমাদের একটা অধ্যায়ে পরিপূর্ণ বেসিক সহ কীভাবে শেষ করা যায় সেই বিষয়গুলো তোমাদের দেখাবো। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সামনে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।